হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাসায়নিক পরিবর্তনের অম্ল ক্ষার সাম্যাবস্থার এই অংশটুকুতে। আজকে আমরা আমাদের 13 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে আমার অম্ল ক্ষার সাম্যাবস্থার দ্বিতীয় লেকচার। এর আগে যে লেকচারটা ছিল ওই দিনও ভাইয়া পড়াতে নিছিলাম এই সেম লেকচারটাই, বাট হচ্ছে ইন্টারনেট ইস্যুর কারণে ভাইয়া পড়াতে পারি নাই। সো কোনো সমস্যা নাই, যেহেতু ওই দিন আমরা ক্লাসটা ইন্টারনেটের জন্য নিতে পারি নাই, তো আমরা আজকে আবার সেই ক্লাসটা নিব। ওকে, সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা জয়েন করলে ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সো আজকে আমাদের প্রথম রোজা, রাইট? তো প্রথম রোজা একটু শিডিউল হয়েছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক, এটা বুঝতেই পারতেছো, হওয়াটাই স্বাভাবিক। ওকে, তো চলেন তাহলে শুরু করে দিই আমরা আমাদের আজকের ক্লাস। দেখো, আজকে আমরা যে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 13 নম্বর লেকচার। তো দেখো, এর আগের লেকচারে আমরা কি পড়ছি? এর আগের লেকচার আমরা এসিড খার মতবাদ নিয়ে আলোচনা করছি, অণুবন্ধী অম্লক্ষার নিয়ে আলোচনা করছি, কোনটা সবল কোনটা আমাদের হচ্ছে উভধর্মী পদার্থ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বাট আজকের লেকচারে আমরা আলোচনা করব আমাদের কোন অ্যাসিডটা শক্তিশালী অ্যাসিড, কে কার থেকে বেশি শক্তিশালী অ্যাসিড, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। ঠিক আছে? সো প্যারানোর কোনো দরকার নেই, সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আশা করি এই টপিকের যে কোশ্চেনগুলো আছে সবই তোমরা বুঝতে পারবা। তবে এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। অলওয়েজ তুমি এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবে, সেটা এমসিকিউ হোক, সেটা তোমার সিকিউ হোক, বাট তুমি যে এখান থেকে একটা কোশ্চেন পাচ্ছ এটা তুমি শিওর থাকো। এই আজকে যে টপিকটা পড়াবো। ওকে, তো শুরু করি আমাদের আজকের লেকচার। দেখো, আমরা ফার্স্টেই আমরা এসিডের শক্তিমাত্রা নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে তিন ধরনের এসিডের শক্তিমাত্রা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অক্সি অ্যাসিড, একটা হচ্ছে আমাদের হাইড্রো অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। হ্যাঁ, এখন অক্সি অ্যাসিড কোনটা, হাইড্রো অ্যাসিড কোনটা, বা জৈব অ্যাসিড কোনটা, তোমাদেরকে যদি বলা হয় যে কোনটা কি, দেখো তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে যে অক্সি অ্যাসিড কোনটা, বা যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে তাদেরকে আমরা বলি অক্সি অ্যাসিড। তাহলে ভাই হাইড্রো অ্যাসিড কোনটা, যে সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে তাদেরকে বলি আমরা হাইড্রো অ্যাসিড। না, এটাই তো, তাই না? না ভাইয়ারা, ভাই সকল অ্যাসিডের মধ্যেই তো হাইড্রোজেন আছে, তাই না? তাইলে হাইড্রো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন আছে, অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন নাই? হ্যাঁ, অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রো অ্যাসিড কোনটা, যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন নাই তাদেরকে বলা হয় হাইড্রো অ্যাসিড। ওকে, তো আমি ডেফিনেশনটা লিখে দিই। দেখো, অক্সি অ্যাসিডের ডেফিনেশন কি? অক্সি অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যাদের মধ্যে অক্সিজেন আছে, যাদের মধ্যে অক্সিজেন আছে তাদেরকে আমরা বলি অক্সি অ্যাসিড। যাদের মধ্যে অক্সিজেন আছে, যাদের মধ্যে অক্সিজেন আছে, ওকে, যাদের মধ্যে অক্সিজেন আছে। কি সমস্যা? আচ্ছা, ওকে, একটু উপরে মনে হয় উঠাই দিতে হবে, বুঝছো? ওকে, দেখো, যাদের মধ্যে অক্সিজেন আছে, হ্যাঁ, এক মিনিট, ঠিক হলে বইলো আমাকে। না, ওকে, দেখো, তাহলে কি বলছি? যাদের মধ্যে যাদের মধ্যে অক্সিজেন আছে, যাদের মধ্যে অক্সিজেন আছে তাদেরকে বলা হয় তোমার হচ্ছে অক্সি অ্যাসিড। যাদের মধ্যে অক্সিজেন অক্সিজেন আছে তাদেরকে বলা হয় অক্সি অ্যাসিড। ওকে, তাহলে ভাইয়া হাইড্রো অ্যাসিড কাদের বলে? হাইড্রো অ্যাসিড কাদের বলে? হাইড্রো অ্যাসিড হচ্ছে যাদের মধ্যে অক্সিজেন নাই, যাদের মধ্যে যাদের মধ্যে অক্সিজেন নাই তাদেরকে বলা হয় হাইড্রো অ্যাসিড। যাদের মধ্যে অক্সিজেন নাই, তাহলে এমন সব অ্যাসিড, যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন নাই তাদেরকে আমরা বলবো হাইড্রো অ্যাসিড। কোনো সমস্যা নেই, একটু পরে এক্সাম্পল দিলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা, প্যারা নেওয়ার কোনো দরকারই নাই। হ্যাঁ,
একটু জাস্ট দেখো, একটু পরে এক্সাম্পল যখন দিব তখনই বুঝে যাবা কোনটা অক্সি অ্যাসিড আর কোনটা আমাদের হাইড্রো অ্যাসিড। এবার আসো আমরা দেখবো আমাদের জৈব অ্যাসিড কারা, বা জৈব অ্যাসিড কারা আমরা সবাই জানি, যাদের মধ্যে কি আছে COOH মূলক থাকে, যাদের মধ্যে COOH মূলক থাকে, যাদের মধ্যে এই COOH মূলক থাকে তাদেরকে আমরা বলি আমাদের জৈব অ্যাসিড। ওকে, তাদেরকে আমরা কি বলি? জৈব অ্যাসিড বলি। তাহলে ভাইয়া দেখো অক্সি অ্যাসিড কারা, যাদের মধ্যে COOH আছে তারা হচ্ছে আমাদের অক্সি অ্যাসিড। বা হাইড্রো অ্যাসিড কারা, হাইড্রো অ্যাসিড হচ্ছে যাদের মধ্যে অক্সিজেন আছে তাদেরকে আমরা বলি অক্সি অ্যাসিড। হাইড্রো অ্যাসিড কারা, যাদের মধ্যে অক্সিজেন নাই তাদেরকে বলি হাইড্রো অ্যাসিড। আর জৈব অ্যাসিড কারা, ভাইয়া যাদের মধ্যে COOH মূলক আছে তাদেরকে আমরা বলি জৈব অ্যাসিড, তাদেরকে আমরা বলি কি? জৈব অ্যাসিড। হ্যাঁ, এখন এই যে অক্সি অ্যাসিড, এই অক্সি অ্যাসিডের শক্তি মাত্রা, মানে কোন অক্সি অ্যাসিডটা বেশি শক্তিশালী আর কোন অক্সি অ্যাসিডটা কম শক্তিশালী, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা প্রথমেই দেখো আমাদের দুইটা কেস আছে, দুইটা কেস নিয়ে আলোচনা করব। তো এই অক্সি অ্যাসিডের মধ্যে কোন অক্সি অ্যাসিড বেশি শক্তিশালী সেটা বোঝার জন্য প্রথমে আমরা দেখবো আমাদের কেস নাম্বার 1। ওকে, এখন আমাদের কেস নাম্বার 1টা কি ভাইয়া? কেস নাম্বার 1টা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। ওকে, কেন্দ্রীয় পরমাণুর জারণমান, কেন্দ্রীয় পরমাণুর এই জারণমান যত বেশি হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। শক্তিমাত্রা কি হবে? তত বেশি হবে। এই কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে শক্তিমাত্রা তোমার তত বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। ওকে, সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো এখন। যে দেখো আমি তোমাকে বললাম আমাদের HClO4, তারপর আমি তোমাকে বললাম H2SO4, তারপর তোমাকে আমি বললাম H3PO4, আর তোমাকে বললাম H2CO3। ওকে, এরকম কয়েকটা অ্যাসিড দিলাম, সাপোজ এই 4টা অ্যাসিড দিলাম। এখন এই যে 4টা অ্যাসিড আছে আমাদের, এই 4টা অ্যাসিডের মধ্যে কোনটা আমাদের বেশি শক্তিশালী হবে সেটা বোঝার জন্য কি করতে হবে? আমাদের কেন্দ্রীয় পরমাণু আছে, কি আছে? কেন্দ্রীয় পরমাণু। এখন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যেটা সংখ্যায় কম থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেটা সংখ্যায় কম থাকবে সেটা কেন্দ্রীয় পরমাণু। আমি একটু লিখে দিই, প্রথমটা হচ্ছে যেটা সংখ্যায় কম। ওকে, আর সেকেন্ড কথা হচ্ছে সংখ্যায় সমান হলে, দেখো কি লিখতেছি, সংখ্যায় সমান হলে যার যোজনী বেশি বা যার তড়িৎ ঋণাত্মকতা কম, যার যোজনী বেশি বা যার তড়িৎ ঋণাত্মকতা কম, যার যোজনী বেশি। তাহলে সংখ্যায় সমান হলে যার যোজনী বেশি। ওকে, তাহলে দেখো যেটা সংখ্যায় কম এবং সংখ্যায় সমান হলে যার যোজনী বেশি। তাহলে দেখো এইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ডেফিনেশন। তাহলে এখন তুমি দেখো তো, তোমাকে বললাম POCl3, এখানে কে কেন্দ্রীয় পরমাণু? বা দেখো আমাকে ফার্স্টে দেখতে হবে কোনটা সংখ্যায় কম। সংখ্যায় কম হচ্ছে ফসফরাস এবং অক্সিজেন, এটাও একটা। তাহলে এই দুটোর মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে যখন সংখ্যা সমান হয়ে যাবে তখন দেখতে হবে যার যোজনী বেশি। দেখো অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর ফসফরাসের যোজনী হচ্ছে 5, তাহলে এটা যোজনীর বেশি, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ওকে, তো এইভাবে কেন্দ্রীয় পরমাণু বের করা হয়। তো হোয়াটএভার, আমার এখানে কেন্দ্রীয় পরমাণুকে একটু দেখো, আমার এখানে কেন্দ্রীয় পরমাণুকে, যে এখানে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। ওকে, এবং বোঝাই যাচ্ছে এগুলো একটা একটা করে আছে, যেমন এখানে ক্লোরিনও একটা আছে, হাইড্রোজেনও একটা আছে। তাহলে কোনটা কেন্দ্রীয় পরমাণু হবে? বা যেটা যোজনী বেশি, যেমন কার যোজনী বেশি? ক্লোরিনের যোজনী বেশি, তাই ক্লোরিন হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, ওকে, ক্লোরিনের যোজনী 7 পর্যন্ত হতে পারে, তাই ক্লোরিন হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। আর মনে রাখবা হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় পরমাণু হয় না, হাইড্রোজেন কখনোই কেন্দ্রীয় পরমাণু হয় না।
ওকে, তাহলে এখন দেখো এই যে ক্লোরিন, আমার এই ক্লোরিনের জারণ মান বের করতে হবে। তো ছোটবেলায় 9-10 থাকতে তোমরা জারণ মান বের করছো না? ওই যে যারটা বের করব তাকে এক্স ধরে নিব, যেমন ক্লোরিনেরটা বের করব, ক্লোরিনের জন্য এক্স, তারপর হাইড্রোজেনের জন্য কত, +1 আমরা জানি। ওকে, যোগ এক্স, যোগ অক্সিজেনের জন্য কত, -2। এরকম কয়টা অক্সিজেন আছে, 4টা। ওভারঅল পুরো যৌগের উপরে কোনো চার্জ আছে না, ইকুয়াল টু কত, 0। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান কত আসে, +7। তো ছোটবেলায় এইভাবে 9-10 থাকতে তোমরা জারণ মান বের করছিলা, ঠিক একই রকম ভাবে জারণ মান আমরা এখনো বের করব। হ্যাঁ, তবে জারণ মানের অনেক ব্যতিক্রমী জারণ মান আছে, যেটা কিনা আমরা আমাদের ওই যে সেকেন্ড পেপারে যে পরিমাণগত রসায়ন আছে, পরিমাণগত রসায়নে শিখবো। আপাতত আমাদের শেখার দরকার নাই। সেকেন্ড পেপারে যে পরিমাণগত রসায়ন আছে, সেই পরিমাণগত রসায়নে গেলে আমরা শিখবো। আপাতত তোমাদের শেখার কোনো প্রয়োজন নাই। আপাতত নর্মালি যেটা আছে, যেভাবে আছে এভাবেই শিখবা। হ্যাঁ, ব্যতিক্রমীগুলো পরিমাণগত রসায়নে শিখবো। তাহলে দেখো ক্লোরিনের জারণ মান কত, আমি যদি একটু বের করে দেখি, এর জারণ মান হচ্ছে +7। এই সালফারের জারণ মান কত, এর জারণ মান হচ্ছে +6। ফসফরাসের কত বলতো, এর জারণ মান +5, বের করে দেখো +5। এখানে কার্বনের জারণ মান কত, এর জারণ মান হচ্ছে +4। তাহলে এখন তোমাকে যদি বলা হয় এদের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, ভাই কি বলছি, কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি, শক্তি মাত্রা তত বেশি। তাহলে অক্সি অ্যাসিড রেখে দেখো এখানে সবগুলো অ্যাসিডের মধ্যেই অক্সিজেন আছে, তাই এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। এই অক্সি অ্যাসিডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে, যার জারণ মান বেশি, সো এটা বেশি শক্তিশালী। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কোনটা আমাদের বেশি শক্তিশালী। ওকে, আচ্ছা, এইটুক বুঝতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। এবার আমরা দেখবো আমাদের কেস নাম্বার 2। আমাদের কেস নাম্বার 2, 2 নাম্বার কেসটা কি ভাই, দেখো কেস নাম্বার 2। কেস নাম্বার 2টা হচ্ছে, দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে, ওকে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে, ওকে, কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হলে। আচ্ছা, এখানে আমি জারণ মান এখানে লিখি। কেস নাম্বার 2, জারণ মান সমান হলে, যদি জারণ মানটা সমান হয়ে যায়, ওকে, যদি জারণ মানটা সমান হয়ে যায়, দুইটার জারণ মান যদি সমান হয়ে যায়, তখন যেই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, আকার যত ছোট হবে, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার, এই কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। তাহলে কেস নাম্বার 1, কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি, শক্তিমাত্রা তত বেশি। কেস নাম্বার 2, জারণ মান যদি সমান হয়ে যায়, তখন কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট, শক্তিমাত্রা তত বেশি। ওকে, কিরকম, চলো এক্সাম্পল দিয়ে বুঝি। আমি তোমাকে বললাম আমার কাছে আছে H3PO4, আবার আমার কাছে আছে HNO3। এখন এই দুইটা অ্যাসিডের মধ্যে তুমি একটু খেয়াল করো, এখন এখানে কেন্দ্রীয় পরমাণু কে, তুমি দেখো এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। তাহলে তুমি যদি এখন এদের জারণ মান বের করতে যাও, দেখবে ফসফরাসের জারণ মান এখানে আসতেছে +5, এই নাইট্রোজেনের জারণ মানও আসতেছে তোমার এখানে +5। দুই জায়গাতেই কিন্তু জারণ মান কত, +5 করে। যেহেতু দুই জায়গাতেই জারণ মান +5 করে, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে আমাদের এই জায়গাতে এখন জারণ মান তো সমান হয়ে গেল, বা যদি জারণ মান সমান হয়ে যায়, তখন জানি আমরা কি করব, বা কি বলছি, জারণ মান সমান হলে কি করে, যেই কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট, সেই বেশি শক্তিশালী হবে। তাহলে এখন বলো এইখানে কোন কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল, তো নাইট্রোজেনের পরের পর্যায়ে আছে হচ্ছে তোমার ফসফরাস, তাই না? তাহলে দেখো নাইট্রোজেনের থেকে ফসফরাসের আকার বড়। আমরা কি বলছি, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। সো তার মানে আমার এই নাইট্রিক অ্যাসিডটা ফসফরিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। ওকে, নাইট্রিক অ্যাসিডটা ফসফরিক অ্যাসিডের চেয়ে
তোমার বেশি শক্তিশালী অ্যাসিড। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এবার যদি তোমাকে এখন আমি প্রশ্ন করি, এরকম একটা কোশ্চেন, দেখো তো এবার তোমরা এইখান থেকে উত্তর দাও তো, এই দুটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী বলো। HClO4 আর একটা দিলাম HbRO4। ওকে, এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী তোমরা উত্তর দাও। এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী তোমরা উত্তর দাও। HClO4 HbRO4, HClO4 HbRO4, এখানে কোনটা বেশি শক্তিশালী তোমরা অ্যান্সার করো। HClO4 এবং HbRO4 কোনটা বেশি শক্তিশালী তোমরা উত্তর করো। এখানে কোনটা বেশি শক্তিশালী, HClO4 নাকি HbRO4? HClO4, ভেরি গুড। ওকে, কেন? দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, তো কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ মান কত বের করে দেখো, +7। এখানে ব্রোমিনের জারণ মান কত দেখো, এখানেও কত আসতেছে, +7। ওকে, দুইটাই কিন্তু +7। যদি যদি দুইটাই +7 হয় তাহলে আমরা কি বলছি, দেখো এটাও কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ব্রোমিন, তো দুইজনেরই কিন্তু +7 তো যেহেতু জারণ মান যদি সমান হয়ে যায় তখন আমরা কি দেখব, যেই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, কোন কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, ক্লোরিনের আকার ছোট, সো আমার এইটা হবে বেশি শক্তিশালী অ্যাসিড। HClO4 বেশি শক্তিশালী অ্যাসিড। গুড, ভেরি গুড। ওকে, আশা করি সবাই আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন তোমাদের কাছে এবার আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এরকম, এবার তোমরা আমাকে বলবা যে ভাইয়া এই যে H3PO4, তারপরে হচ্ছে H3PO3, আর একটা হচ্ছে আমাদের H3PO2, এই যে দেখো তিনটা অ্যাসিড আছে। এখন এই তিনটা অ্যাসিডের কে তুমি তুমি কি করবা, শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাবা। এই তিনটা অ্যাসিডকে শক্তিমাত্রার ক্রমানুসারে তুমি সাজাবা, ঠিক আছে? এখন তুমি দেখো এই তিনটা অ্যাসিডের মধ্যে আমাদের এখানে ফসফরাস আছে, এই ফসফরাসের জারণ মান কত, প্রথম অ্যাসিডটাতে জারণ মান হচ্ছে +5, তারপরের অ্যাসিডটাতে এটা জারণ মান হচ্ছে দেখো +3, তারপরের অ্যাসিডটাতে এটা জারণ মান হচ্ছে +1। ওকে, আচ্ছা, তো এবার তাহলে খেয়াল করো, এখন তুমি দেখো যে তোমাকে যদি বলা হয় যে ভাই এখানে কোনটা বেশি শক্তিশালী, এখানে কোনটা বেশি শক্তিশালী, H3PO4 H3PO3 আর H3PO2 কোনটা বেশি শক্তিশালী বলো। তো খুব স্বাভাবিক, যেই কেন্দ্রীয় পরমাণুর আকার বড় সেই বেশি শক্তিশালী অ্যাসিড। যেই কেন্দ্রীয় পরমাণুর আকারটা বড়, সরি, যেই যেই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সেই বেশি শক্তিশালী। তাহলে দেখো এখানে জারণ মান +5, এটা জারণ মান +3, এটা জারণ মান +1, তাহলে এটা আমাদের বেশি শক্তিশালী, তারপরে এটা, তারপরে এটা, তাই না? তাই না? জারণ মান কি, জারণ মান হচ্ছে জারণ মান বেশি, তো যেই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সে বেশি শক্তিশালী হবে, এটা আমরা জানি, তাই তো? কিন্তু আসলে না ভাই, এটা আসলে ভুল, এই সিকোয়েন্সটা ভুল। এটা তোমাদের বইতে এরকম ভাবেই দেওয়া আছে, তোমাদের বইতে এটাই আছে, যদি তোমাদের বইতে যেহেতু এটা আছে, একাডেমিকে তোমার আসলে প্রশ্ন আসলে এভাবেই উত্তর করো বা করবা, বাট অ্যাকচুয়াল যেটা হয়েছে, অ্যাকচুয়ালি আসলে জিনিসটা ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। ওকে, অ্যাকচুয়ালটা কি দেখো ভাইয়া, অ্যাকচুয়ালটা হচ্ছে আমাদের এরকম, অ্যাকচুয়ালটা হচ্ছে এই H3PO4 এর থেকে H3PO3 এরটা বেশি, এইটার থেকে H3PO2 এরটা আরো বেশি। ওকে, এটার থেকে H3PO2 এরটা কি আরো বেশি, এইটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। H3PO4, এটার থেকে H3PO3, এটার থেকে হচ্ছে H3PO2। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে কোনটা বেশি শক্তিশালী দেখো, এই যে H3PO2 বেশি শক্তিশালী। কেন এটা বেশি শক্তিশালী, এটা তোমাকে একটু বুঝতে হবে ভাইয়া, কেন বেশি শক্তিশালী। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম হিসেবে আপাতত মনে রাখো। এটাকে আপাতত ব্যতিক্রম হিসেবে মনে রাখো, ব্যতিক্রম। তবে এটার কাহিনী আছে, কাহিনীটা তোমরা বুঝতে পারবা যখন তোমাদেরকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক পড়াবো। এই সামনেই আসতেছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, এটা তোমাদেরকে সামনের ক্লাসেই পড়াবো। নেক্সট ক্লাসেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো নেক্সট ক্লাসেই আস্তে ধীরে তোমরা বুঝতে পারবা যে আসলে একটা অ্যাসিডের শক্তি মাত্রা
যে কেন এই অ্যাসিডগুলো এরকম হইলো, এটা তুমি আসলে তখন বুঝতে পারবা। আপাতত তুমি এটাকে ব্যতিক্রম হিসেবে লিখে রাখো, এটা পুরো কনসেপ্টটা সামনে বুঝতে পারবা। ওকে, তো এই হচ্ছে আমাদের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে প্রথম কেস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণমান যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। কেস নাম্বার 2 হচ্ছে যদি জারণমান সমান হয়ে যায়, যদি জারণমান সমান হয়ে যায়, জারণমান সমান হয়ে গেলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে শক্তিমাত্রা তত বেশি হবে। ওকে, জারণমান যদি সমান হলে, কেস নাম্বার 2, কেস নাম্বার 2টা কি, জারণমান সমান হইলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে শক্তিমাত্রা তত বেশি হবে। এবং এগুলা কার জন্য গেল ভাই, এগুলো সব হচ্ছে আমাদের অক্সি অ্যাসিডের জন্য গেল। এবার আমরা দেখবো আমাদের হাইড্রা অ্যাসিড। এবার আমরা কি দেখবো, হাইড্রা অ্যাসিড। এখন হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে শক্তিমাত্রা কিভাবে নির্ণয় করে ভাই, এটা অ্যানায়নের আকার দিয়ে নির্ণয় করে। কি দিয়ে নির্ণয় করে, অ্যানায়নের আকার। একটু লিখে রাখি আমরা, অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার, এই অ্যানায়নের আকার যত বড় হবে শক্তিমাত্রা তত বেশি হবে। অ্যানায়নের আকার যত বড় হবে শক্তিমাত্রা তত বেশি হবে। ওকে, এখন অ্যানায়নের আকার যত বড় হবে শক্তিমাত্রা তত বেশি হবে। তো আমার হাইড্রা অ্যাসিড গুলা কি, হাইড্রা অ্যাসিড গুলো আসলে দেখো, এই যেগুলো হাইড্রা অ্যাসিড, HF, এই দেখো HCl, এই দেখো HBr, এই দেখো HI। খেয়াল করে দেখো, এই যে 4টা অ্যাসিড আছে, 4টা অ্যাসিডের মধ্যেই কিন্তু অক্সিজেন নাই। যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন নাই তাদেরকে বলা হয় হাইড্রা অ্যাসিড। তাদেরকে কি বলা হয়, হাইড্রা অ্যাসিড। তার মানে এগুলা সবগুলোই হচ্ছে তোমার হাইড্রা অ্যাসিড। এখন হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে শক্তিমাত্রা কিভাবে নির্ণয় করে, অ্যানায়নের আকার যত বড় হবে শক্তিমাত্রা তত বেশি হবে। তুমি দেখো তো, এখানে অ্যানায়নকে, এখানে অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন, এখানে অ্যানায়নকে, এখানে অ্যানায়ন হচ্ছে তোমার ক্লোরিন, এই জায়গায় অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন, এই জায়গায় অ্যানায়ন হচ্ছে ক্লোরিন, এই জায়গায় অ্যানায়ন হচ্ছে ব্রোমিন, এই জায়গায় অ্যানায়ন হচ্ছে আয়োডিন। আমরা কি বলছি, অ্যানায়নের আকার যত বড় হবে শক্তিমাত্রা তত বেশি হবে, তাই না? তার মানে কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী, দেখো HF এর থেকে HCl বেশি শক্তিশালী, HCl এর থেকে HBr বেশি শক্তিশালী, HBr এর থেকে HI বেশি শক্তিশালী। তার মানে মনে রাখবা, এই যে HI আছে এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী একটা অ্যাসিড, অনেক বেশি শক্তিশালী অ্যাসিড। ওকে, আর এই যে HF আছে, এই HF কিন্তু তোমার কি অ্যাসিড, দেখো তো, HF কিন্তু তোমার, এটা কিন্তু দেখো শক্তিশালী না দুর্বল অ্যাসিড, HF কিন্তু দুর্বল অ্যাসিড। ওকে, এটা কিন্তু দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এটা কিন্তু কি অ্যাসিড, এটা কিন্তু দুর্বল অ্যাসিড, মনে রাখবা। HF হচ্ছে আমাদের একটা দুর্বল অ্যাসিড, এটা কিন্তু আমাদের একটা দুর্বল অ্যাসিড। আর বাকি যে তিনটা আছে দেখো, HCl, HBr, HI, এরা কিন্তু সবল অ্যাসিড। এই তিনটাই কিন্তু কি অ্যাসিড বলতো, এই তিনটাই কিন্তু আমাদের সবল অ্যাসিড। ওকে, HCl এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর এরা হচ্ছে আমাদের সবল অ্যাসিড, সবল অ্যাসিড। এরা প্রত্যেকেই কিন্তু সবল অ্যাসিড। এখন এগুলোর মধ্যে আবার কে বেশি শক্তিশালী, এই তিনটাই হচ্ছে আমাদের সবল অ্যাসিড। এখন বলতো, এই তিনটার মধ্যেই কোনটা আবার বেশি শক্তিশালী, HI হচ্ছে সবচেয়ে বেশি সবল অ্যাসিড। কার মধ্যে, হাইড্রা অ্যাসিডের মধ্যে। তাহলে হাইড্রা অ্যাসিড গুলোর মধ্যে HI অনেক বেশি সবল, তারপরে HBr, তারপরে HCl, আর এরপর থাকতেছে আমাদের HF। HF কিন্তু বেশি শক্তিশালী অ্যাসিড না, HCl হচ্ছে আমাদের একটা দুর্বল অ্যাসিড। এই যে HF দুর্বল অ্যাসিড, কিন্তু মনে রাখবে এটা দুর্বল অ্যাসিড, কিন্তু পৃথিবীর সব থেকে ক্ষয়কারী পদার্থ, কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ। ওকে, কি বলছি, দুর্বল অ্যাসিড কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ কে, HF। এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ, কিন্তু অ্যাসিড হিসেবে দুর্বল। অ্যাসিড হিসেবে সবচেয়ে সবল কে, HI। তো তোমরা অনেকেই মনে করো যে সকল অ্যাসিড সব বেশি সবল তারা মনে হয় তোমার হচ্ছে বেশি ক্ষতি করে, তাই না? আসলে না, দেখো ক্ষতি কে করে, ক্ষয় কে করে, ক্ষয় করে ক্ষার, এই জন্য ওর নাম ক্ষার। ক্ষয় করে কে, ক্ষয় করে ক্ষার। দ্যাটস ওয়াই নাম বলতেছো তুমি ক্ষার, কারণ ক্ষার ক্ষয় করে, অ্যাসিড ক্ষয় করে না। অ্যাসিড H+ দান করে, দ্যাট ডাজন্ট মিন অ্যাসিড ক্ষয় করে। ক্ষয় করে ক্ষার, ক্ষয় করে ক্ষার। যেমন HF হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ, HF হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ। তোমাদেরকে বলছিলাম না ওই দিন এটা। দেখো আমাকে একটা কথা বলো তো, তোমরা আমাকে একটা কথা বলো যে ভাইয়া, হ্যাঁ
তোমরা আমাকে একটা কথা বলো যে 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 ভাইয়া বলো যে কি বলছি, এই HCl হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষয়কারী পদার্থ। আচ্ছা, উত্তর দিতাম আমি তোমাদেরকে, আপনার মজার মজার কিছু কথা বলতাম, কিন্তু দুইজন দুইটা কোশ্চেন করছে, দেখা মনে করো যে আমার মানে মনে যেতেছে যে সুইসাইড করে মরে যাই। তা দুজনের নাম বললাম না, নাম বললে তোমরা অপমানিত ফিল করবে। একজন বলছে ভাই এখানে হাইড্রোসিডের মধ্যে কি অ্যামোনিয়া হবে না, অ্যামোনিয়া নাকি অ্যাসিড। প্রথমজন বলছে অ্যামোনিয়া নাকি অ্যাসিড, দুইজন বলছে অ্যানায়নের আকার কিভাবে বুঝবো, অ্যানায়নের আকার কিভাবে বুঝবো, সুগার কোথাকে, এটা কইতে আইছে এগুলো, হ্যাঁ তোমাদের জন্য এই রোজা রমজানের মাসে তোমাদের অ্যানায়নের আকার কিভাবে বুঝবো, এটা কোশ্চেন। এই রোজা রমজানের মাসেও তোমার বলতেছি তুমি ইঁদুর মারার বিষ খেয়ে তুমি মেরে দেওয়া উচিত তোমার। তোমার নাম বললাম না আমি, তোমার ইঁদুর মরার বিষ খেয়ে না, তোমার ইঁদুর মরার না, তোমার তিল্লাছড়া মরার বিষ খেয়ে মেরে দেওয়া উচিত, শুয়োর কোথাকার। দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে অ্যানায়নকে, ক্যাটায়নকে হাইড্রোজেন, অ্যানায়নকে ফ্লোরিন। হ্যাঁ, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে এগুলা কি, এগুলো হচ্ছে তোমার অ্যানায়ন। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একে একই গ্রুপে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপে না। কত নম্বর গ্রুপের মৌল? গ্রুপ 17 এর মৌল। কত নাম্বার? গ্রুপ 17 নাম্বার গ্রুপের মৌল। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে একটা জিনিসের আকার বাড়ে, মৌলগুলোর আকার বাড়ে। তো ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বাড়ে। কানার ভাই অন্ধ জানে, তুই জানোস না তোর আসলে তোর মরে দেওয়া আসলেই উচিত, মানে অ্যাকচুয়ালি তোমার কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আসলেই নাই। তুমি যদি না জানো ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের থেকে ব্রোমিনের আকার বড়, কারণ এগুলো তোমাদের অলরেডি আমরা পড়াইছি। আমরা পড়াইছি, একটা বাচ্চা বেসিক মানে মানে ক্লাস 5 এর পোলাপানেরও পড়াইলে একবার পড়াইলেও জানবে। তুই যদি এটা তুই না জানোস, তোর আসলেই তেলে চড়ার বিষ খেয়ে তোর মরে দেওয়া উচিত। তোর আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, তুই অধিকার হারাই ফেলছস। হ্যাঁ, কিন্তু মানুষ মরার বিষ খেয়ে তুই মরিস না, কিন্তু তাহলে মানুষের অপমান করা হবে। তুই কিন্তু তেলে চড়ার মরার বিষ খাবি, তেলাপোকা মরার বিষ খাবি, ইন্দুর মরার বিষ খাবি, কারণ তুই ওই লেভেলে নেমে আসছস, নিজেরে নামাই নিয়ে আসছস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই একজন গেল, আকার কেমনে বুঝবে, হ্যাঁ বুঝে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এর জীবন আর ভুলবে না। এই যে তারা আমি বলছি অলরেডি মানুষ হয়ে গেছে, তেলাসোরা থাকলেও ইঁদুর থাকলেও এখান থেকে মানুষ হয়ে গেছে। হ্যাঁ এর এটা জীবনে ভুলবে না যে একই গ্রুপ উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো 17 নম্বর গ্রুপের মৌল, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তো ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের থেকে ব্রোমিন, ব্রোমিনের থেকে আয়োডিনের আকার বড়। যে কমেন্টটা করছিল সে মানুষ হয়ে গেছে অলরেডি। আমার মনে হয় তার আর বিষ খাওয়া লাগবে না, কিন্তু আরেকজনটা ধরবো, দাঁড়াও আরেকজনটা ধরবো আমি এখন এখানে। হ্যাঁ বলছে, আমি উদাহরণ দিতে হাইড্রোসিডের, হ্যাঁ কই এখানে অ্যামোনিয়া হবে না, অ্যামোনিয়াতে তো তো অক্সিজেন নাই। এই শুয়ার, অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া কি, এটা কি অ্যাসিড? অ্যামোনিয়া একটা অ্যাসিড? অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। অ্যামোনিয়া একটা কি? অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। তুমি পড়তেছো অ্যাসিডের শক্তি মাত্রা মিয়া, তো এখানে তো কি লিখবা, এখানে সব অ্যাসিডই তো লিখবা, মানে কোন অ্যাসিড বেশি শক্তিশালী, কোন অ্যাসিড কম শক্তিশালী, বুঝতে পারছো? আর অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। অ্যামোনিয়া তুমি এখানে লিখবা কি করতে? অ্যামোনিয়া হাইড্রোসিড, অ্যামোনিয়া হাইড্রোসিড। ওকে, ঠিক আছে, এবার শোনো। তো বলতেছিলাম কি যে এই যে এইচএফ, এইচএফ হচ্ছে দুর্বল অ্যাসিড। এটা কিন্তু দুর্বল অ্যাসিড, কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ। পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ, তো এই জিনিসটা আসলে কি, এই কথাটার মানে কি? দেখো, এই অ্যামোনিয়া হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটা এমন শক্তিশালী অ্যাসিড যে আল্লাহ দুনিয়ার যে কোনো কিছু ক্ষয় করে ফেলতে পারে। যে কোনো কিছু, এই যে তোমার কাঁচ, কাঁচ কিন্তু কোনো কিছুতে ক্ষয় করা যায় না, কোনো কেমিক্যাল দিয়ে কিন্তু কাঁচ ক্ষয় করা যায় না। কে পারে? এইচএফ পারে। এটা কিন্তু ঢাকা ভার্সিটির একটা পরীক্ষাতে আসছে, নিচের কোনটি কাঁচ মানে কাঁচকে নিচের কোনটি ক্ষয় করতে পারে? এইচএফ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তো হাইড্রোফ্লোরিক অ্যাসিড খালি কাঁচ না, আল্লাহ দুনিয়ার যে কোনো কিছুরে ক্ষয় করে ফেলতে পারে। তোমরা কি কেউ আসো এখানে? ব্রেকিং ব্যাড নামে একটা টিভি সিরিজ আছে, ব্রেকিং ব্যাড দেখছো? হ্যাঁ বলো, এইখানে ব্রেকিং ব্যাড, ব্রেকিং ব্যাড নামে একটা টিভি সিরিজ আছে, কেউ দেখছো কিনা ব্রেকিং ব্যাড?
তো ব্রেকিং ব্যাড টিভি সিরিজটা যারা দেখে থাকবা, যদি দেখো তাহলে তো খুবই ভালো, আর না দেখলে কোনো সমস্যা নাই। ব্রেকিং ব্যাডের মধ্যে কি ছিল জানো? ব্রেকিং ব্যাডের মধ্যে তোমার হচ্ছে যে লাইক একজন কেমিস্ট্রি প্রফেসর, সে হচ্ছে সামহাউ কেমিস্ট্রি প্রফেসর, সামহাউ তোমার হচ্ছে কোন একটা ড্রাগ কার্টেলের সাথে জড়াই গেছে, বুঝছো? তো একটা ড্রাগ কার্টেলের সাথে জড়ায় যাওয়ার কারণে তোমার হচ্ছে সে স্বাভাবিকভাবেই তোমার মানুষ হত্যা টত্যা কোনোভাবে মানুষ মেরে ফেলছে একজন। হ্যাঁ, তো মানুষ মেরে ফেলার পরে এখন তো সে কেমনি মানুষরে গায়েব করবে? সে হচ্ছে একটা টিচার, কেমিস্ট্রির প্রফেসর একটা কলেজের। সে কিভাবে মানুষরে গায়েব করবে? সে কোনো জায়গায় মাটি চাপা দিলেও ধরা খেয়ে যাবে, কিছু করলে তো ধরা খেয়ে যাবে কোনো না কোনো ভাবে। তো তখন সে কি চিন্তা করছে, কি করছে জানো? সে হচ্ছে এই মানুষ মেরে মেরে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে চুবায় রাখতো। মানুষ মেরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তুমি রাতের বেলা হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে চুবাই রাখো, দিনের বেলা উঠে দেখতো নাই, কোনো মানুষ নাই, সব দেখবে গায়েব হয়ে গেছে, সব কিচ্ছু নেই, কিচ্ছু নাই, পুরো মানুষ, পুরো একটা আস্ত মানুষের সব গায়েব হয়ে গেছে, পুরো ডিজলভ হয়ে গেছে। তো হাইড্রোফ্লোরিক অ্যাসিড খালি শুধু এরকম মানুষ না, এরকম লোহা লক্কর হইতে শুরু করে এমন কোনো কিছু নাই জগতের যেটা এর মধ্যে দিল হয় খায় না, আর সব খায় গায়েব করে ফেলে। এত ডেঞ্জারাস জিনিস। তো মনে রাখবা এইচএফ অ্যাসিড হিসেবে কিন্তু দুর্বল, বাট এটা পৃথিবীর সব থেকে বেশি ক্ষয়কারী পদার্থ। এর রিজনটা কি জানো? কারণ এইচএফ এর মধ্যে ফ্লোরাইড আয়ন আছে, ফ্লোরিন মাইনাস আছে, ফ্লোরাইড আয়ন আছে। এই ফ্লোরাইড আয়ন হচ্ছে সবচেয়ে বেশি ক্ষয়কারী, এই ফ্লোরাইড আয়ন হচ্ছে সবচেয়ে বেশি ক্ষয়কারী পদার্থ। বোঝা গেছে? এটা যেন মনে থাকে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, আশা করি সবাই মানে সব মানে বুঝে গেছো যে এইচএফ অনেক বেশি শক্তিশালী অ্যাসিড, হ্যাঁ সরি অনেক বেশি দুর্বল অ্যাসিড, আর এইচআই হচ্ছে অনেক বেশি শক্তিশালী অ্যাসিড। তার মানে হাইড্রো অ্যাসিডের মধ্যে এই তিনটা অ্যাসিড অনেক বেশি শক্তিশালী, HCl, HBr এবং HI তিনটে অনেক বেশি শক্তিশালী। এর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে? হাইড্রোজেন আয়োডাইড। ওকে, তো এই হচ্ছে আমাদের কোনটা, আমাদের হাইড্রো অ্যাসিডের শক্তিমাত্রা। ওকে, এবার আমরা দেখবো আমাদের জৈব অ্যাসিডের শক্তিমাত্রা। এখন জৈব অ্যাসিডের মধ্যে কি থাকবে? জৈব অ্যাসিডের মধ্যে ভাইয়া এই যে COOH মূলক থাকবে। জৈব অ্যাসিডের মধ্যে কি থাকবে? জৈব অ্যাসিডের মধ্যে আমাদের এই COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। হ্যাঁ, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তো আমাদের এইখানে আমরা ঠিক আগের মতো কেস 1, আমাদের কেস নাম্বার 1, 1 নাম্বার কেস, আমাদের 1 নাম্বার কেস। ওকে, এখন 1 নাম্বার কেসটা কি খেয়াল করো। 1 নাম্বার কেসটা হচ্ছে আকার বাড়লে শক্তিমাত্রা কমে। 1 নাম্বার কেসটা কি? আকার বাড়লে, জৈব অ্যাসিডের আকার যত বাড়বে, আকার বাড়লে শক্তিমাত্রা কমে। আকার যত বড় হবে শক্তিমাত্রা তত কম হবে, শক্তিমাত্রা তত কম হবে। ওকে, তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি দেখবো? জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা। হ্যাঁ, হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে নিয়ম একটা, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে নিয়ম একটা, জৈব অ্যাসিডের ক্ষেত্রে নিয়ম আরেকটা। জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি? আকার বাড়লে শক্তিমাত্রা, আকার বাড়লে শক্তিমাত্রা কমে, সরি আমি বাড়াচ্ছি লিখছি, আকার বাড়লে শক্তিমাত্রা কমে। আকার যত বড় হবে শক্তিমাত্রা তত কম হবে, আকার যত বড় হবে শক্তিমাত্রা তত কম হবে। ঠিক আছে, আকার বাড়লে কি হয়? আকার বাড়লে শক্তিমাত্রা কমে। এখন চলো একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, আকার বাড়লে শক্তিমাত্রা কমে। তো জিনিসটা কি রকম? জিনিসটা হচ্ছে যে তোমার লাইক আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই, যেমন HCOOH, তারপর তোমাকে দিলাম CH3COOH, তারপরে তোমাকে দিলাম CH3CH2COOH, COOH। ওকে, এখন তোমাকে যদি বলা হয় এগুলোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড, এগুলোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড, তো আমি কি বলছি ভাইয়া? আকার বাড়লে শক্তিমাত্রা কমে। দেখো এই অ্যাসিডটার থেকে এই অ্যাসিডটা আকারে বড়, এটার থেকে এটা কি আকারে আরো বড়। তো আকার যত বাড়বে, আকার বাড়লে শক্তিমাত্রা কমে। দ্যাট মিনস আমার এই মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী, ইথানোয়িক অ্যাসিড আবার প্রোপানোয়িক অ্যাসিডের থেকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি শক্তিশালী। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, আচ্ছা এখন এইখানে একটা জিনিস একটু লিখে রাখো, সেটা হচ্ছে এই যে মিথানোয়িক অ্যাসিড, বলতো মিথানোয়িক অ্যাসিডটা ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী না কম শক্তিশালী? আমরা মাত্রই পড়ে আসছি যে মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী না কম শক্তিশালী? অবশ্যই মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই।
রাইট। আচ্ছা, এই ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মাঝখানে আবার একটা বান্দা আছে, একটা অ্যাসিড আছে, এইটা আবার পরীক্ষার এমসিকিউতে আসে। এটাকে বলা হয় বেনজোয়িক অ্যাসিড। কি অ্যাসিড বলো তো ভাইয়ারা? বেনজোয়িক অ্যাসিড। মনে রাখবা, বেনজোয়িক অ্যাসিড কিন্তু আকারে অনেক বড়, এটা কিন্তু আকারে অনেক বড়, বাট এটা অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় তোমরা বুঝবা এখানে রেজোনেন্স হয়। রেজোনেন্সের কারণে এই বেনজোয়িক অ্যাসিডটা বেশি শক্তিশালী অ্যাসিডে পরিণত হয়ে যায়। তো এটার আকার অনেক বড় হওয়ার কারণে এর কিন্তু শক্তিমাত্রা অনেক কম হওয়ার কথা ছিল, বাট না, এইটা কিন্তু মিথানোয়িক অ্যাসিডের ঠিক ইমিডিয়েট পরেই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের, এই বেনজোয়িক অ্যাসিডের শক্তিমাত্রা। তাহলে আমরা জানি যে আকার বাড়লে শক্তিমাত্রা কমে, সো সিকোয়েন্সটা সব ঠিকই আছে, আকার বাড়লে শক্তিমাত্রা কমে, বাট বেনজোয়িক অ্যাসিডটা আবার এই মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মাঝে অবস্থান করে। তো বেনজোয়িক অ্যাসিড কিন্তু ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী, এটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? বেনজোয়িক অ্যাসিড কিন্তু ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী। ওকে, বেনজোয়িক অ্যাসিড কিন্তু ইথানোয়িক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী। ওকে, ওকে ফাইন, আশা করি সবাই বুঝছি। হ্যাঁ, এবার চলো, এবার আমরা দেখবো আমাদের কেস নাম্বার 2। কেস নাম্বার 2, 2 নম্বর কেস, কেস নাম্বার 2। হ্যাঁ, আর আমাদের 2 নম্বর কেসটা কি ভাইয়া, একটু খেয়াল করো। 2 নম্বর কেসটা হচ্ছে যে আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে শক্তিমাত্রা বাড়ে। তাহলে 2 নম্বর কেসটা কি, দেখো কি বলছি, আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে শক্তিমাত্রা বাড়ে। আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে, আচ্ছা, আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে, আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে, শক্তিমাত্রা তত বেশি হবে। ওকে, আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি শক্তিমাত্রা তত বেশি, ঠিক আছে? আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি শক্তিমাত্রা তত বেশি। এখন আলফা কার্বন জিনিসটা কি, চলো একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধর আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম এখানে এরকম, যে দেখো এই এক্সাম্পলটা দিলাম, সাপোজ CH3, তারপরে তোমাকে দিলাম COOH। ওকে, তারপরে তোমাকে দিলাম এরকম Cl CH2 COOH, তারপরে তোমাকে দিলাম হচ্ছে Cl2 CH COOH, আর তারপরে তোমাকে দিলাম হচ্ছে CCl3 COOH। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, তারপরে তোমাকে দিলাম এরকম CCl3 COOH, তারপরে দিলাম CF3 COOH। এই হচ্ছে কাহিনী ওভারঅল। হ্যাঁ, ওকে, চলো আমরা একটু দেখি আলফা কার্বন মানে কি, একটু বুঝো। আলফা কার্বন মানে কি ভাইয়া? দেখো, আলফা কার্বন মানে হচ্ছে কার্যকরীমূলক যেই কার্বনে যুক্ত সেটাকে বলা হয় আলফা কার্বন। কি বলছি? কার্যকরীমূলক যেই কার্বনে যুক্ত সেটাকে বলা হয় আলফা কার্বন। এখন তুমি দেখো তো তোমার এইখানে কার্যকরী মূলকটা কে, দেখো ভাই কার্যকরী মূলকটা কে। কার্যকরী মূলক হচ্ছে আমাদের COOH, এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকটা কোন কার্বনে যুক্ত? এই কার্যকরী মূলকটা এই কার্বনটাতে যুক্ত। দেখো খেয়াল করো কি বলছি, এই যে COOH এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা কোন কার্বনে যুক্ত? কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত। কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত, কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত তাকে বলা হয় আলফা কার্বন। কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত তাকে বলা হয় আলফা কার্বন। দেখো আমি যদি তার পরেরটাতে যাই, একটু খেয়াল করে দেখো তোমরা কার্যকরী মূলককে, এই যে COOH, এই কার্যকরী মূলকটা কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্যকরী মূলকটা দেখো এই কার্বনটার সাথে যুক্ত। এই কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে তোমার আলফা কার্বন।
এখানে দেখো এইটা হচ্ছে তোমার আলফা কার্বন। এবার খেয়াল করো তো এখানে কার্যকরী মূলকটাকে, দেখো খেয়াল করো কার্যকরী মূলকটাকে গাইস, কার্যকরী মূলককে এই দেখো, এই COOH এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক, এটা হচ্ছে কার্যকরী মূলক। এখন এই কার্যকরী মূলকটা কোন কার্বনের সাথে যুক্ত, দেখো এই যে এই কার্বনের সাথে যুক্ত, আর তো কোনো কার্বন নাই, এটাই কার্বন, তাহলে কি এর সাথে যুক্ত, তাহলে এটাকে আমরা কি কার্বন বলতেছি, এটাকে আমরা বলতেছি আমাদের আলফা কার্বন। এটাকে আমরা বলতেছি আমাদের কি কার্বন ভাইয়ারা, এটা কি বলতেছি আলফা কার্বন। তো দিস কার্বন ইজ কল্ড আলফা কার্বন এন্ড হিয়ার দিস কার্বন ইজ কল্ড আলফা কার্বন। এখন তোমাদেরকে কি বলছি যে আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে, হ্যাঁ, আলফা আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে শক্তি মাত্রা তত বেশি হবে। আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে শক্তি মাত্রা তত বেশি হবে। এখন দেখো এই যে 1 নাম্বার কার্বনটার দিকে তুমি যদি একটু তাকায় দেখো, এইখানে একটু তাকায় দেখো, এখানে এটা হচ্ছে আলফা কার্বন। এই কার্বনে কিন্তু কোনো হ্যালোজেন নাই, বাট তুমি দেখো এই কার্বনে কিন্তু একটা হ্যালোজেন আছে, এই পরের আলফা কার্বনে 2টা হ্যালোজেন আছে, তারপরের আলফা কার্বনে 3টা হ্যালোজেন আছে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় কোনটা শক্তিমাত্রা বেশি, আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। তাহলে এইটার থেকে এইটা বেশি শক্তিশালী, এইটার থেকে এইটা আরো বেশি শক্তিশালী, এইটার থেকে এইটা আরো বেশি শক্তিশালী। এখন দেখো এবার খেয়াল করো, এখানেও 3টা হ্যালোজেন আছে, এখানেও কিন্তু 3টাই হ্যালোজেন আছে, দুই জায়গাতেই কিন্তু 3টা, এখানেও 3টা ক্লোরিন আছে, এখানে 3টা ফ্লোরিন আছে। এখন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই 4টাকেই বলা হয় হ্যালোজেন। তো দেখো এখানে 3টা ক্লোরিন, এখানে 3টা ফ্লোরিন, তুমি বলো তো ভাইয়া কোনটা বেশি শক্তিশালী হবে এখন। এখন এখানেও আলফা কার্বনের 3টা, এখানেও আলফা কার্বনের 3টা হ্যালোজেন। তো ভাইয়া মনে রাখবা, যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেইটাই বেশি শক্তিশালী হবে। এখন ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইন দ্যাট কেস যখন সমান হয়ে যাবে, যদি এরকম আলফা কার্বনে হ্যালোজেনের সংখ্যা সমান হয়ে যায়, তখন তুমি দেখবা কোন হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো কোন হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটার মধ্যে ফ্লোরিনের, যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেইটা বেশি শক্তিশালী হবে, সেইটা বেশি শক্তিশালী হবে। এখন আমি জাস্ট এগুলো তোমাদেরকে সিকোয়েন্সটা কিভাবে বের করতে হয় সেটা শেখালাম। এটার ব্যাখ্যা তুমি যখন জৈব অ্যাসিড পড়বা, যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা, তখন এগুলোর ব্যাখ্যা দিব আমরা, তখন তোমাদেরকে শেখাবো ইন্ডাকটিভ ইফেক্টের ঘটনাটা কি সেগুলো তখন তোমাদেরকে দেখাবো। আপাতত তুমি যে সিকোয়েন্সটা কিভাবে বের করতে হয় এই জিনিসটা শেখো। তাহলে কি বলছি, আলফা কার্বনে হ্যালোজেন যত বেশি হবে শক্তিমাত্রা তত বেশি হবে। যদি আলফা কার্বনে হ্যালোজেন সংখ্যা সমান হয়ে যায়, ইন দ্যাট কেস যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা বেশি শক্তিশালী হবে, যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা বেশি শক্তিশালী হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল তোমার এসিডের শক্তিমাত্রা, এটাই হচ্ছে ওভারঅল এসিডের শক্তিমাত্রা। আশা করি তোমরা সবাই এই এসিডের শক্তিমাত্রার সিকোয়েন্সটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে বের করব, হাইড্রোক্সিডের ক্ষেত্রে কিভাবে বের করব, আর জৈব অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে বের করব। তো এক পেজের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু জিনিস শিখে গেলাম, অনেকগুলো জিনিস শিখে গেলাম, তাই না? আচ্ছা, এইবার তোমাদেরকে আমি বলবো যে আমি তোমাদেরকে কয়েকটা অ্যাসিড দিব, এই অ্যাসিডগুলোকে তোমরা শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাবা, এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে তুমি সাজাবা, ঠিক আছে? তো তোমার কাছে কি কি আছে খেয়াল করো। তোমার কাছে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আমি দুইটা প্রবলেম দিব, দুইটাই তোমরা এখন সলভ করবা। তারপরে তোমার কাছে আছে HClO4, ওকে। তারপরে তোমার কাছে আছে লাইক কি বলা যায়, H3PO4, তারপর আছে HNO3, ওকে। তারপরে তোমার কাছে আছে মনে করো H2CO3, তারপর ধরো তোমার কাছে আছে পানি, এরকম দেওয়া আছে, ওকে, এরকম দেওয়া আছে H2CO3 পানি, আর কি দেওয়া যায় একটা ধরো HClO, ওকে, এবং আরেকটা দিয়ে দিলাম, এগুলোই দিলাম, এই কয়েকটা পদার্থ দিলাম আমি তোমাকে, দিয়ে এখন আমি তোমাকে বললাম এদেরকে অম্লধর্মিতার ক্রমানুসারে সাজাও, ওকে, বা এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও। তো কি বলছি, এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও।
এদেরকে শক্তিমাত্রা ক্রমানুসারে সাজাও। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। এবার আমরা দেখবো আমাদের সেকেন্ড কোশ্চেন। আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি দেখো। ওকে, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এরকম। ওকে, তো আমাদের সেকেন্ড কোশ্চেনটা এরকম, দেখো খেয়াল করো, তোমাকে আমি বললাম এবার HSO4 মাইনাস ClO4 মাইনাস, ওকে, তারপর তোমাকে দিলাম হচ্ছে মনে করো H2PO4 মাইনাস NO3 মাইনাস, তারপর মনে করো তোমাকে দিলাম HCO3 মাইনাস, তারপর তোমাকে দিলাম OH মাইনাস, তারপর তোমাকে দিলাম হচ্ছে এরকম ClO মাইনাস। ওকে, এবার বললাম এদেরকে শক্তিমাত্রা ক্রমানুসারে সাজাও, এদেরকে শক্তিমাত্রা ক্রমানুসারে সাজাও। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই দুটো কোশ্চেন এবার তোমরা সলভ করো, বলো এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও। করো দেখি, ট্রাই করো। করেন, কি অবস্থা দেখি। সিকোয়েন্সিয়ালি সাজাও, সিকোয়েন্সিয়ালি সাজাবা। আচ্ছা, মেহেদি হাসান মুরাদ একটা দিছো। আচ্ছা, বাকিদের কি অবস্থা দেখি। নাম্বারিং করে দিবা। আচ্ছা, নাম্বারিং তুমি 1 2 3 তুমি করে নাও না, সমস্যা নাই। তুমি নাম্বার দিয়ে নাও, এটাকে 1 নাম্বার দিয়ে নাও। এটা ABCD দিয়ে দিলাম, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা জি। ওকে, তোমরা নিজেরাই করে নাও। ঠিক সিমিলারলি এখানে এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি। করো দেখি তোমরা, এবার করো, সিকোয়েন্সিয়ালি সাজাও।
সাজাও। কিভাবে করবা এটা, কিভাবে করবা বলো? ওকে, চলো আমরা দেখি। প্রথমত, হ্যাঁ তোমরা সবাই সঠিক উত্তর দিছো, অনেকেই মিলায় নাও। প্রথমত আমাদের এখন কি করতে হবে, এটা জারণ মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে এটা জারণ মান কত? এটা জারণ মান হচ্ছে আমাদের +6। হ্যাঁ, এটা জারণ মান কত? জারণ মান হচ্ছে +6। ওকে, এটা জারণ মান কত? +7। এটার জারণ মান কত? +5। এটার জারণ মান কত? +5। এখানে কত? +4। এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? -2। এখানে এটা জারণ মান কত? +1। ওকে, ফাইন। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, আমি জানি যার জারণ মান বেশি সে হবে বেশি শক্তিশালী অ্যাসিড। যেই কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি সে হবে বেশি শক্তিশালী অ্যাসিড। তাহলে এখানে কোনটার জারণ মান সবচেয়ে বেশি? বি। এই HClO4 এর জারণ মান সব থেকে বেশি। তাহলে আমি লিখলাম HClO4। ওকে, তাহলে এটা কার থেকে বেশি? সালফিউরিক অ্যাসিডের চেয়ে বেশি, মানে +7 +6, তাহলে H2SO4। এখন এরপরে দেখতেছি এটাও +5, এটাও +5, তাহলে দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? ভাই আমরা জানি যে যেই জারণ মান যদি সমান হয়ে যায় তাহলে যেই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সেটা বেশি শক্তিশালী। মানে আমার কোনটা বেশি শক্তিশালী ভাই? HNO3। এই HNO3 কি হবে? H3PO4 এর থেকে বেশি শক্তিশালী হবে। দুইটাই কিন্তু +5। আচ্ছা, এরপরে কি আসবে? এরপরে পরের জারণ মান +4, তার মানে H2CO3। H2CO3, তারপরে কে আসবে? HClO +1, HClO, তারপরে কি? তারপর হচ্ছে পানি, সিম্পল। তারপরে কে? তারপর হচ্ছে আমাদের পানি, পানি। ওকে, তাহলে তোমরা এটা মিলায় দেখো, মিলায় দেখো। তাহলে ফার্স্ট হবে বি। এই যে দেখো, এইভাবে মিলায় দেখো তোমরা, দেখি। এটা হবে আমাদের বি, তারপরে এটা হচ্ছে আমাদের এ। নাইট্রিক অ্যাসিড কত? তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে সি। সি এর পরে এটা হচ্ছে ই, কার্বনিক অ্যাসিড ই। এটা হচ্ছে জি, এটা হচ্ছে এফ, তাই না? এটা এফ, এটা জি, এটা হচ্ছে ই, নাইট্রিক অ্যাসিড ডি, এটা হচ্ছে, হ্যাঁ। তাহলে বি এ ডি সি, বি এ ডি সি ই, ই জি এফ। গুড, ভেরি গুড, ভেরি গুড। মোটামুটি বি এ ডি সি ই জি এফ যারা দিছো তারা সবারটাই হয়েছে। গুড। তার মানে তোমাদের আর এই অক্সি অ্যাসিডের শক্তি মাত্রা নিয়ে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা পারবা, তোমরা পারবা। ওকে, চলো আমরা তার পরেরটা দেখি। এর পরের কোশ্চেনটা, এর পরের কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। গুড, আশা করি সবাই বুঝে গেছেন, আশা করি প্রত্যেকেই বুঝে গেছেন। ওকে, চলেন তাহলে আমরা তার পরেরটা উত্তর দেখি। এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও। এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও। ওকে, তো তুমি সাজাও এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে। এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাইতে বলছে, তো তুমিও সাজাই দাও এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে। সাজাও ভাই, দেখি এবার এটা পারো কিনা, দেখি তোমরা এটা পারো কিনা। এবার এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাইতে বলছে। এখন এখানে কোনটা বেশি শক্তিশালী হবে? এখানে আমাদের কোনটা বেশি শক্তিশালী হবে? হ্যাঁ, কোনটা বেশি শক্তিশালী হবে? তো আমি এবার কিভাবে এটা বের করব যে কোনটা বেশি শক্তিশালী হবে? খুব সিম্পল জিনিস, তোমাকে আগে বুঝতে হবে যে এরা কি, 2 নম্বরের এরা কি, এরা কি অ্যাসিড নাকি ক্ষার? তোমাকে আগে এটা বুঝতে হবে। এই জিনিসগুলো কি অ্যাসিড নাকি ক্ষার? তোমরা আমাকে একটু কথা উত্তর দাও তো, এগুলা কি অ্যাসিড নাকি ক্ষার? এই যে অ্যানায়ন গুলো আছে, এরা কি অ্যাসিড নাকি ক্ষার? বলো, এরা কি অ্যাসিড নাকি ক্ষার? তোমাদেরকে পড়াইছি সেদিন, তোমরা আমাকে এখান থেকে উত্তর দিবা। এই জিনিসগুলা এরা কি অ্যাসিড নাকি ক্ষার? অ্যাসিড নাকি ক্ষার? এগুলা কি অ্যাসিড নাকি এরা হচ্ছে ক্ষার? বলো। এগুলো হচ্ছে অ্যাসিড, সাবাস। একজন বলছে অ্যাসিড। হুম, হুম।
বাকিদের হ্যাঁ অ্যাসিড, ভেরি গুড। জান্নাত জ্যোতি অ্যাসিড, গুড। সুমাইয়া হালদার অ্যাসিড, গুড, ভেরি গুড। সাজিদ ইহসানি অ্যাসিড, গুড। মেহেদি হাসান মুরাদ হ্যাঁ কইছে খার, হ্যাঁ কয় খার। সারোয়ার বলছে অ্যাসিড, গুড। হ্যাঁ হ্যাঁ নাজমুল হোসেন হ্যাঁ কয় বেজ। কইতে আইছে এরা? সালমান শরীফ এ কয় বেজ, তানজিম ইসলাম এ কয় বেজ। কইতে আসছে এরা বলো তো? সাজিদ ইহসানি হ্যাঁ কয় বেজ। সোহান হ্যাঁ এই যে সোহান বলছে অ্যাসিড। শিমুল কয় বেজ। এই যারা যারা তোমরা খার বলতেছ, যারা তোমরা খার বলতেছো, তোমরা তোমরা কোত্থেকে আসছো ভাই? হ্যাঁ তোমরা কোন গ্রহ থেকে আসছো? তোমরা কোন গ্রহ থেকে আসছো যারা খার বলতেছো? তোমরা কোথায় থাকো? তোমরা কোথায় থাকো? আর যারা এসিড বলতেছে তারা কোথায় থাকে? তোমরা কি খাও আর যারা এসিড বলতেছে তারা কি খায়? তোমাদের মাথায় কি আছে আর যারা এসিড বলতেছে তাদের মাথায় কি আছে? আমার খুব জানতে ইচ্ছা করে ভাই। তোমরা আসলে ভাই তোমরা অন্য কোনো গ্রহ থেকে আসছো না? তোমরা পৃথিবীরই মানুষ, তোমরা স্বাভাবিক মানুষ, সুস্থ সবল মানুষ। তাহলে তোমরা সুস্থ সবল, যারা এসিড বলতেছে তারা অ্যাবনর্মাল কিভাবে হইলো? যারা এসিড বলতেছে তারা এই যে অ্যাবনর্মাল কেন, এই রিজনটা আমার খুব জানতে ইচ্ছা করে। যারা বলতেছে এগুলো এসিড, তারা কেন কেন এসিড বললো, আমার রিজনটা খুব জানতে ইচ্ছা করে। যারা খার বলছো ভাই, তোমরা একটু উত্তর, তোমরা কি খাও? প্রথমত তোমরা কি খাও, তোমরা কিভাবে চলাফেরা করো? একটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতে গেলে কিভাবে চলাফেরা করতে হয়, যারা এসিড বলছে তাদেরকে একটু তোমরা শিখাও। যারা এসিড বলছে, কারণ ওরা নর্মাল মানুষ না, দে আর অ্যাবনর্মাল, দে আর ক্র্যাক, দে আর সাইকোপ্যাথ। হ্যাঁ কমপ্লিট সাইকোপ্যাথ। আদারওয়াইজ তারা তো এই জিনিসে, এগুলোর তো এসিড বলার কোনো কারণ নাই, এগুলোর তো এসিড বলার কোনো কারণ নাই, তাই না? আল্লাহ, এগুলা খার গাধা, এগুলা খার, এগুলা সবগুলা এদেরকে বলা হয় অনুবন্ধী খার। কি বলে এদেরকে? এদেরকে বলে অনুবন্ধী খার। তোদেরকে গতদিন পড়াইছি না, আগের ক্লাসে পড়াইছি না, যে একটা এসিড একটা প্রোটন দান করলে, একটা এসিড একটা প্রোটন দান করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে অনুবন্ধী ক্ষার। তার মানে এগুলো হচ্ছে অনুবন্ধী ক্ষার। সো প্যারা নাই, যারা এসিড বলছো হুদাই ধমক দিছে যেন জীবনে আর কোনোদিন না ভুলো, এই কারণে। ঠিক আছে, চিল, ফোন খারাপ করার কিছু নাই, এমনি একটু পচাইছি, তুই জীবনে কোনোদিন আর ভুলবি না যে যত নেগেটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন মানে হচ্ছে অনুবন্ধী ক্ষার, এগুলো অ্যাসিড না। বুঝতে পারছো? এগুলা অ্যাসিড না, নেগেটিভ আয়ন মানে কি? অনুবন্ধী ক্ষার। এই যে একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে যে নেগেটিভ আয়নটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? অনুবন্ধী ক্ষার। গতদিন পড়াইছি না তোমাদেরকে? গতদিন পড়াইছি না তোমাদেরকে, তাই না? তো এগুলো হচ্ছে অনুবন্ধী ক্ষার। এখন তুমি একটা জিনিস শিখে আসছো, কি শিখছো তুমি বলো তো? স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, পরের লাইনটা তোমরা ফিল আপ করো। স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, পরের লাইন তোমরা ফিল আপ করো। স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, পরের লাইন কি হবে? ওকে বলো, এই স্ট্রঙ্গার দ্য অ্যাসিড পরের লাইনটা কি হবে তোমরা বলো। স্ট্রঙ্গার দ্য অ্যাসিড পরের লাইন কি হবে? স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড পরের লাইন কি হবে? পরের লাইন কি হবে তোমরা বলো, বলো। স্ট্রঙ্গার দ্য অ্যাসিড পরের লাইনটা কি হবে? উইকার দ্য বেস। গুড। স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, উইকার দ্য বেস। স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, উইকার দ্য বেস, তাই না? তাহলে এগুলা সব কি? এরা সবাই হচ্ছে অনুবন্ধী ক্ষার। এরা সবাই হচ্ছে অনুবন্ধী ক্ষার। আমরা ফার্স্ট এটা লিখবো যে এরা সবাই, এরা সবাই অনুবন্ধী ক্ষার। এরা সবাই অনুবন্ধী, অনুবন্ধী ক্ষার। এরা প্রত্যেকে হচ্ছে কি? অনুবন্ধী ক্ষার। সো যেহেতু এরা সবাই অনুবন্ধী ক্ষার, তাহলে আমি দেখো দেখো এগুলার অ্যাসিড হিসাবে, অ্যাসিড হিসাবে এদের যেই সিকোয়েন্সটা ছিল, তাহলে ক্ষার হিসাবে এদের সিকোয়েন্সটা কি হবে? কমপ্লিটলি উল্টা হবে। মানে বুঝো নাই মনে হয়? যেহেতু এরা অনুবন্ধী, এরা সবাই কি? অনুবন্ধী ক্ষার, তাহলে অ্যাসিড হিসাবে যেই সিকোয়েন্স হবে, ক্ষার হিসাবে তার সিকোয়েন্সটা কি? উল্টো হবে। কারণ কারণ কি? স্ট্রঙ্গার দ্য অ্যাসিড,
উইকার দ্য বেস, যেই অ্যাসিডটা বেশি স্ট্রং ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা অনেক বেশি দুর্বল। যেমন এখানে সবচেয়ে স্ট্রং কে, সবচেয়ে স্ট্রং হচ্ছে HClO4, সবচেয়ে স্ট্রং হচ্ছে HClO4, তার মানে এইটার যে অনুবন্ধী ক্ষারটা আছে এটা সব থেকে বেশি দুর্বল হবে। তার মানে এই যে ClO4 মাইনাস এর যে অনুবন্ধী ক্ষারকে, এর অনুবন্ধী ক্ষার হচ্ছে তোমার ClO4 মাইনাস, তাই না? এর অনুবন্ধী ক্ষারকে, ক্ষার হচ্ছে ClO4, এই যে ClO4 মাইনাস, এর অনুবন্ধী ক্ষার হচ্ছে ClO4 মাইনাস, এই ClO4 মাইনাস হবে সবচেয়ে দুর্বল। দেখো এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, অ্যাসিড হিসেবে এটা শক্তিশালী, তার মানে এর অনুবন্ধী ক্ষারটা হবে সব থেকে দুর্বল। তাহলে কি ছিল এটার থেকে, এই সালফিউরিক অ্যাসিড কি দুর্বল ছিল, তাহলে বাইসালফেট আয়নটা কি হবে, এর থেকে বেশি সবল হবে, মানে পুরা উল্টা হবে, পুরা উল্টা যাবে। বলো নাইট্রিক অ্যাসিড কি ছিল, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের চেয়ে দুর্বল ছিল, তাহলে তাহলে দেখো অ্যাসিড হিসেবে নাইট্রিক অ্যাসিড দুর্বল, তাহলে নাইট্রেট আয়নটা কি হবে, নাইট্রেট আয়নটা হবে এটার থেকে বেশি সবল, মানে উল্টাটা হবে, পুরা উল্টা সিকোয়েন্স যাবে, পুরা উল্টা সিকোয়েন্স যাবে। তাহলে এখানে হবে H2PO4 মাইনাস, এরপরে যাবে হচ্ছে HCO3 মাইনাস, এরপরে যাবে হচ্ছে আমাদের এই যে ClO মাইনাস, এরপরে যাবে আমাদের OH মাইনাস। মানে জিনিসটা কি, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস, মানে অ্যাসিড হিসাবে যেই সিকোয়েন্সটা হবে বেস হিসাবে তার উল্টাটা হবে, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস। কি বোঝা গেছে কিনা? মানে অ্যাসিড হিসাবে যেটা বেশি স্ট্রং হবে, যখন এর অনুবন্ধী ক্ষার নিবা তখন সিকোয়েন্সটা উল্টে যাবে, তখন সিকোয়েন্সটা উল্টে যাবে। এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা এখানে দিলাম আমি, এই কোশ্চেনটা বুয়েট ভর্তি পরীক্ষাতে আসা একটা কোশ্চেন, এটা আমাদের বুয়েটে আসছে, 10 মার্কের কোশ্চেনে আসছে। এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও, এই কোশ্চেনটা এটা বুয়েটে আসছে, এবং এদেরকে শক্তিমাত্রার ক্রমানুসারে সাজাও, এই কথাটা বলা ছিল 10 মার্কের একটা কোশ্চেন। তো দেখো কতটা কনসেপচুয়াল এবং সহজ কোশ্চেন। তুমি যদি এসিডের শক্তিমাত্রা জানো, তুমি যদি অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্টটা ভালো মতো জানো, তাহলে কিন্তু তুমি এটা খুব ইজিলি উত্তর করে ফেলতে পারতেছো, তাই না? এটা কিন্তু খুব ইজিলি উত্তর করে ফেলতে পারতেছো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, সো দিস ইজ দ্য থিং। আশা করি এই অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা, অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্ট তোমাদের মাথার মধ্যে ভালো মতো ঢুকছে। ওকে, চলো এবার আমরা একটা আইআইটি কোশ্চেন সলভ করি। হ্যাঁ, দেখি আমাদের জেইতে আসা একটা কোশ্চেন আমরা এখন সলভ করব। দাঁড়াও। ওকে, তো কোশ্চেনটা কি খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা। ওকে, এটা জেইতে আসা একটা কোশ্চেন, তোমাদের কোশ্চেনটা একটু খেয়াল করো, আইআইটির কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। HClO4 সালফিউরিক অ্যাসিড, এটা একটা বহুমুখী বিক্রিয়া করে, সালফিউরিক অ্যাসিডের ClO4 মাইনাস তৈরি করতেছে। উপরোক্ত বিক্রিয়াটি ডান দিকে বেশি মাত্রায় ঘটে, মানে ডান দিকে বেশি মাত্রায় ঘটে বলতে বোঝাচ্ছে এই বিক্রিয়াটা বেশি বেশি হয়। ওকে, আচ্ছা, HClO4 এবং H2SO4 এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? HClO4 এবং H2SO4 এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? বলো, তোমরাই উত্তর দাও, এটা আমি তোমাদের উত্তর দিব না, তোমরাই উত্তর দাও। HClO4 এবং H2CO3 এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? H2SO4, HClO4 এবং H2SO এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? HClO4 HSO4 মাইনাস, মানে দেখো কোনটা তীব্র অ্যাসিড, উত্তর দাও তাড়াতাড়ি। এটা একটা জেই কোশ্চেন, মানে আইআইটি তে আসা একটা কোশ্চেন। সো এখন দেখি তোমরা পারো কিনা। সাজিদ, ভেরি গুড, HClO4। ওকে, HClO4 খুব স্বাভাবিক, সবাই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, HClO4, গুড। HClO4 বেশি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা ক্লিয়ার করে হুদাই। প্রথম লাইনটা কেন দিছে এটা আমরা এমনি জানি, HClO4 আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? HClO4, কারণ কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি। তাহলে প্রথম লাইনটা কি হুদাই, একদম হুদাই, তোমার কনফিউজ করার জন্য, আর কিচ্ছু না। তুমি মনে করবা এই কোশ্চেনটা আইআইটি তে আসছে, তার মানে এটা মনে হয় কি না জানি কি, এটা মনে হয় মহাভারত উল্টায় ফেলাবে, এরকম কিছু না। ইটস নট লাইক দ্যাট। হুদাই কনস্ট্যান্ট সব একই। কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড? কেন্দ্রীয় পরমাণু জারণ মান যেটা বেশি, সেটাই বেশি শক্তিশালী অ্যাসিড। ডান। চলো
তো এবার আমরা আমাদের লবণের প্রকৃতি বের করবো। এখন লবণের প্রকৃতি বলতে ভাইয়া কি বোঝায়? লবণের প্রকৃতি বলতে ভাইয়া বোঝায় কোন লবণটা আমাদের বেশি শক্তিশালী, আর সরি কোন লবণটা অম্লীয় আর কোন লবণটা আমাদের হচ্ছে ক্ষারীয়। মানে কোনটা অম্লীয় লবণ, কোনটা আমাদের ক্ষারীয় লবণ, এইটা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় প্রায় সময় দেখবা প্রশ্ন আসে, নিচের কোন লবণটি বেশি অম্লীয়, নিচের কোন লবণটি বেশি অম্লীয়। ঠিক আছে, এই মোহাম্মদ সারোয়ার, রোজা রমজানের মাস, তোমার সাইরা দিলাম আজকে, নাইলে তোমার কিন্তু একদম মাটির নিচে পুইতা পালাইতাম আমি। তুমি সালফিউরিক অ্যাসিড শক্তিশালী বলছো, উইচ ইজ ভেরি ব্যাড ম্যান। ওকে, খালি রোজা রমজানের মাস দিকে তোমার ছেড়ে দিলাম। ওকে চলো, এখন আসো এবার আমরা দেখবো আমাদের লবণের প্রকৃতি। তো লবণের প্রকৃতি জিনিসটাকে খেয়াল করো। ফার্স্টে আমরা দেখবো আমাদের কোনটা কোনটা আমাদের সবল লবণ, কোনটা আমাদের দুর্বল লবণ। ওকে, তো আমাদের দেখতে হবে ফার্স্টে আমাদের স্ট্রং লবণকে, সরি মানে স্ট্রং কোনটা সবল লবণ কোনটা দুর্বল লবণ, নাম সো সরি, কোনটা আমাদের অম্লীয় লবণ কোনটা আমাদের ক্ষারীয় লবণ। লবণের প্রকৃতি বলতে বোঝায় লবণটা অম্লীয় নাকি লবণটা ক্ষারীয়। ঠিক আছে, লবণের প্রকৃতি বলতে কি বোঝায়, লবণটি অম্লীয় নাকি লবণটি ক্ষারীয়। আমি একটু লিখে রাখি এখানে, প্রকৃতি বলতে বোঝায় যে লবণটি অম্লীয় না ক্ষারীয়, লবণটি অম্লীয় না ক্ষারীয়। তাহলে প্রকৃতি বলতে আসলে কি বোঝাচ্ছে, তোমার লবণটা কি অম্লীয় হবে নাকি লবণটা ক্ষারীয় হবে। তো আমরা ফার্স্টেই দেখব, আমাদের প্রথমে একটা জিনিস মনে রাখবা সবাই, আমাদের সবল অ্যাসিড কারা, স্ট্রং অ্যাসিড কারা। তো মোটামুটি স্ট্রং অ্যাসিড হিসাবে অল্প কয়েকটা এক্সাম্পল মনে রাখবা। স্ট্রং অ্যাসিড হিসেবে অল্প 6টা এক্সাম্পল মনে রাখবা, 6টা, আরো আছে বাট তুমি এই 6টাই মনে রাখবা, তাহলে তোমার ইন্টারমিডিয়েট পার হয়ে যাবে। ওকে, HClO4, তারপর মনে রাখবা H2SO4, ওকে, আরেকটা মনে রাখবা HNO3। এই অক্সি অ্যাসিডের মধ্যে মনে রাখবা এই তিনটাকে সবল অ্যাসিড, আর বাকি সবগুলোরে মনে করবা দুর্বল অ্যাসিড। অক্সি অ্যাসিডের মধ্যে HClO4, H2SO4, HNO3, এই তিনটারে মনে রাখবা সবল অ্যাসিড, বাকি সবগুলোর মনে করবা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড। হ্যাঁ, আর হাইড্রোক্সিডের মধ্যে HI, HBr, HCl। ওকে, তাহলে মোটামুটি এই তিনটা অ্যাসিডকে, মানে এই 6টা অ্যাসিডকে তুমি মনে রাখবে স্ট্রং অ্যাসিড হিসাবে। এরা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। যেগুলো তোমাকে যদি বলা হয় কারা কারা স্ট্রং অ্যাসিড, বা এরা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। এখন তুমি মনে রাখবা ক্ষারের ক্ষেত্রে উইক বেস কারা কারা। ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা উইক বেস। ওকে, এখন এই উইক বেস কে কে, দেখো ক্ষারের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে খালি মনে রাখবা এরা সবল বাকি সব দুর্বল। অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা এরা সবল বাকি সব কি দুর্বল, বাকি সব দুর্বল। তাহলে তোমরা বলো তো কার্বনিক অ্যাসিড H2CO3 সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? বা দুর্বল অ্যাসিড। H2CO3 আছে নাই, দুর্বল অ্যাসিড। ভাই তুমি বলো তো তাহলে H3PO4 সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? বা দুর্বল অ্যাসিড। তাহলে যারাই এই 6টাই কেবল সবল হিসেবে মনে রাখবা, বাকি সব দুর্বল। ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা কারা কারা দুর্বল, দুর্বল ক্ষারকে, ভাই দুর্বল ক্ষার হচ্ছে তোমার অ্যামোনিয়া NH3 তোমার একটা দুর্বল ক্ষার। PH3 এটা তোমার একটা দুর্বল ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা তোমার একটা দুর্বল ক্ষার। এগুলো হচ্ছে তোমার কি দুর্বল ক্ষার, বুঝতে পারছো? তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, AlOH3 দুর্বল ক্ষার। তারপরে মনে করো FeOH2 দুর্বল ক্ষার। তারপরে কপার হাইড্রোক্সাইড CuOH2 দুর্বল ক্ষার। ওকে, তারপরে জিঙ্ক হাইড্রোক্সাইড, এগুলো দুর্বল ক্ষার, মানে এরপরে জিঙ্ক হাইড্রোক্সাইড ZnOH2। ওকে, এগুলো সবই তোমার হচ্ছে দুর্বল ক্ষার। তাহলে দেখো কি বলছি, এগুলো সব কি দুর্বল ক্ষার, এরা সবই হচ্ছে তোমার উইক বেস। তাহলে স্ট্রং বেস কারা, উইক বেস কারা, স্ট্রং অ্যাসিড কারা আর উইক বেস কারা, এইটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। স্ট্রং অ্যাসিড কারা আর তোমার উইক বেস কারা। ঠিক আছে, স্ট্রং অ্যাসিড কারা আর উইক বেস কারা। তাহলে আমরা মোটামুটি দেখলাম কারা কারা স্ট্রং অ্যাসিড, কারা কারা উইক বেস। কেন? এইটা দিয়ে আমরা হচ্ছে লবণের প্রকৃতি বের করব। লবণের প্রকৃতি বলতে কি বোঝায়, বা কোন লবণটা বেশি শক্তিশালী, কোন লবণটা অম্লীয় বা কোন লবণটা ক্ষারীয়। এখন এইখানে আমরা একটা নোট মনে রাখবো, নোট। আমাদের নোটটা কি, নোটটা হচ্ছে এরকম, নোট একটা বিশেষ দ্রষ্টব্য নোট মনে রাখতে হবে।
নোটটা কি? নোটটা হচ্ছে অক্সি অ্যাসিডের জারণ মান, অক্সি অ্যাসিডের জারণ মান +5, অক্সি অ্যাসিডের জারণ মান +5 বা +5 সমান বা কম হইলেই সেটা দুর্বল। এবং আরেকটা জিনিস মনে রাখবা, প্রশ্নে প্রশ্নে কে এ বা কেবির মান দেওয়া থাকলে একটু লিখে রাখো, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, প্রশ্নে এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। হ্যাঁ, জাস্ট নোটটা লিখে রাখো, প্রশ্নে কে এ বা কে বি এর মান মান দেওয়া থাকলেই বুঝবো দুর্বল, দেয়া থাকলেই বুঝবো বুঝবো দুর্বল। ওকে, যদি দেখো কোনো একটা অঙ্ক করার সময় প্রশ্নে কে এর মান দেওয়া আছে, তাহলে তুমি বুঝবে এটা দুর্বল অ্যাসিড। কোনো একটা অঙ্ক করার সময় তুমি যদি দেখো প্রশ্নে কেবির মান দেওয়া আছে, তুমি বুঝবে এটা দুর্বল ক্ষার। এন্ড কে এ কেবি কি নেক্সট ক্লাসে শিখবো, আমাদের আগামী ক্লাস শুরুই করব কে এ কেবি দিয়ে। আমরা আমাদের নেক্সট ক্লাস শুরুই করব কে এবং কেবি দিয়ে। সো টেনশন করার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ওকে, টেনশন করার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। কে এ এবং কেবি কি জিনিস এটা আগামী ক্লাসে বুঝতে পারবা। সো চিল থাকো, মনে রাখবা যদি প্রশ্নের মধ্যে কখনো কে বা কেবি দেওয়া মান দেওয়া থাকে, তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার। কে দেওয়া থাকলে দুর্বল অ্যাসিড, কেবি দেওয়া থাকলে দুর্বল ক্ষার। ওকে, 2 নাম্বার যেই নোটটা আমাদের মনে রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5 সমান বা কম হইলেই দুর্বল। ওকে, কি বলছি? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5 এর সমান বা কম হলেই দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5 এর সমান বা কম হলেই দুর্বল অ্যাসিড। একটা জিনিস মনে রাখতে হবে, এক্সেপ্ট HNO3, HNO3 এর কেন্দ্রীয় পরমাণু জারণ মান +5, এটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান এক্সেপ্ট HNO3 এর কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত? +5। বাট +5 হওয়া সত্ত্বেও একমাত্র সবল হচ্ছে HNO3, বাকি সবগুলো হচ্ছে দুর্বল। যেমন আমি তোমাকে দেখাই, এখানে একটু খেয়াল করে এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে দিলাম HNO3, তোমাকে দিলাম H3PO4, ওকে, তোমাকে দিলাম H3PO3, তোমাকে দিলাম H2CO3, ওকে, তারপর তোমাকে দিলাম HClO2। তো এইখান থেকে খেয়াল করে দেখো, HNO3 এর জারণ মান +5, এটারও জারণ মান +5, এটার জারণ মান +3, এটার জারণ মান +4, এটার জারণ মান কত? +3। বুঝছো? এখন খেয়াল করো, তোমাকে এই যে HNO3 আছে, এইটাই কেবল সবল, HNO3 যে দেখতে পাচ্ছ, এটাই তোমার কেবল সবল, বুঝছো? এটা হচ্ছে সবল। কেন এটা সবল? কারণ আমি বলছি +5 জারণ মান বিশিষ্ট একমাত্র সবল হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর বাকি যত অ্যাসিড আছে যাদের জারণ মান +5 অথবা +5 এর থেকে কম, যাদের জারণ মান +5 অথবা +5 এর থেকে কম, তারা প্রত্যেকেই হচ্ছে দুর্বল। তার মানে এরা হচ্ছে সবাই দুর্বল। এগুলা দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড? কারণ জারণ মান +5 এর সমান অথবা +5 এর থেকে কম। +5 এর সমান একমাত্র সবল অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তার মানে মনে রাখবা, জারণ মান +5 এর কম হইলেই দুর্বল। জারণ মান +5 এর কম হইলেই কি? দুর্বল। তাহলে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে একটা সহজ হ্যাক্স শিখাই দিলাম যে জারণ মান +5 এর কম হইলেই দুর্বল, এবং প্রশ্নে যদি কে এবং কেবির মান দেওয়া থাকে তাইলেই দুর্বল। প্রশ্নে কে এবং কেবির মান দেওয়া থাকলেই কি? দুর্বল। বুঝতে পারছো? ওকে, তো আমরা মোটামুটি দেখলাম যে সবল অ্যাসিড কারা এবং দুর্বল ক্ষার কারা।
এবং এটা কনসেপ্ট আমরা মোটামুটি আমরা শিখে নিলাম। এগুলা জানা থাকলে লবণের প্রকৃতি বের করা কোনো ঘটনাই না, লবণের প্রকৃতি বের করা কোনো ঘটনাই না। হ্যাঁ, এখন দেখো যদি তোমার অ্যাসিড হয় সবল, যদি অ্যাসিডটা হয় সবল, ওকে, সবল অ্যাসিড, সবল অ্যাসিড, অ্যাসিডটা কিরকম, অ্যাসিড যদি হয় সবল, ক্ষারও যদি হয় সবল, ওকে, অ্যাসিড যদি হয় সবল, ক্ষারও যদি হয় সবল, তাহলে লবণটা কেমন হবে তুমি জানো? তোমার অ্যাসিড যদি হয় সবল, ক্ষারও যদি হয় সবল, দুইটাই যদি সবল সবল হয়, তাহলে তোমার লবণটা হবে নিরপেক্ষ লবণ। কি লবণ? নিরপেক্ষ লবণ। ওকে, যদি দুইটাই সবল সবল হয় তাহলে লবণটা হবে নিরপেক্ষ। হ্যাঁ, এখন দেখো যদি এরকম হয়, এরকম হয়, খেয়াল করো, অ্যাসিডটা সবল কিন্তু ক্ষারটা দুর্বল, অ্যাসিড সবল কিন্তু ক্ষার দুর্বল, তাহলে তোমার লবণটা কেমন হবে জানো? অ্যাসিড সবল, ক্ষার দুর্বল, লবণটা কেমন হবে জানো? লবণটা হবে হচ্ছে অম্লীয় লবণ। মনে রাখবা, যে সবল, যে সবল লবণ তার মতোই হবে, যে সবল লবণ তার মতোই হবে। বলো অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কে সবল? বা অ্যাসিডটা সবল, তাহলে লবণ কি হবে? অম্লীয় লবণ হবে। বা যদি এরকম হয় অ্যাসিড দুর্বল অ্যাসিড আর ক্ষারটা যদি সবল হয়, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তাহলে লবণটা কেমন হবে? ভাইয়া কে সবল? ক্ষার সবল, তাহলে তুমি লবণটা কেমন পাবা? বা লবণ হবে আমাদের ক্ষারীয় লবণ। ওই লবণটা কেমন হবে ভাইয়া বলেন তো? লবণটা হবে আমাদের ক্ষারীয় লবণ, ক্ষারীয় লবণ। ঠিক আছে ভাইয়া, যদি তুমি এরকম দেখো যে ভাই অ্যাসিডটা সবল, ক্ষারটাও সবল, দুইটাই সবল সবল হয়, অ্যাসিডও সবল, ক্ষারও সবল, দুইটাই সবল সবল হয়, তাহলে লবণটা কেমন হবে আমাদের? ভাই লবণটা হবে আমাদের নিরপেক্ষ লবণ। কি লবণ? নিরপেক্ষ লবণ। এই দুইটাই সবল হয়, কারণ আমি কি বলছি, যে সবল লবণটা তারধর্মী হবে। যেমন এখানে অ্যাসিড সবল, তাই লবণটা অম্লীয়। এই দুইটার মধ্যে এখানে ক্ষারটা সবল, তাই লবণটা ক্ষারীয়। এখন দেখো অ্যাসিডটাও সবল, ক্ষারটাও সবল, দুইটাই সবল সবল, তাই লবণ কি হবে? লবণটা হবে আমাদের নিরপেক্ষ লবণ। লবণটা কি হবে? নিরপেক্ষ লবণ। আর ভাইয়া যদি এরকম হয় অ্যাসিডটা দুর্বল, ক্ষারটাও দুর্বল, দুইটাই দুর্বল দুর্বল হয়, দুর্বল দুর্বল হয়, তাহলে তুমি যে লবণটা পাবা সেই লবণটা কিরকম হবে? যদি দুইটাই দুর্বল দুর্বল হয় তাহলে লবণটা কিরকম হবে? বা লবণটা কিরকম হবে জানো? যদি দুইটাই দুর্বল দুর্বল হয় তাহলে লবণটা তোমার অম্লীয় হইতে পারে, এই লবণটা তোমার ক্ষারীয় হইতে পারে, আবার এই লবণটা তোমার নিরপেক্ষ হইতে পারে। অর্থাৎ এই লবণ অম্লীয় হইতে পারে, লবণটা ক্ষারীয় হইতে পারে, আবার লবণটা তোমার নিরপেক্ষ হইতে পারে। তিন ধরনের হইতে পারে। এটা ডিপেন্ড করবে কার উপর জানো? এটা ডিপেন্ড করে কে এ এবং কে বি এর মানের উপর। ডিপেন্ড করে কে এ ও ও কে বি এর, এগুলো সামনে শিখাবো তোমাদেরকে, প্যারা নিও না, জাস্ট লিখে রাখো। কে এ ও কে বি এর মানের উপর ডিপেন্ড করে, মানের উপর, উপর কে এ ও কে বি এর মানের উপর ডিপেন্ড ডিপেন্ড করে। যদি দুইটাই দুর্বল হয়, যদি দুইটাই দুর্বল হয় তখন লবণটা, লবণটা তোমার কি হইতে পারে? অম্লীয় হইতে পারে, লবণটা ক্ষারীয় হইতে পারে, আবার লবণটা নিরপেক্ষ হইতে পারে যদি দুইটাই দুর্বল হয়। সেটা ডিপেন্ড করবে কে এ এবং কে বি এর মানের উপর। এবং কে এ কে বি কি তোমরা তো জানো না, তোমাদেরকে শিখাবো, এই সামনের ক্লাসেই শিখাবো কে এ কে বি কি জিনিস। ঠিক আছে, আগামী ক্লাসে শুরুই করবো কে এ কে বি দিয়ে। তো কে এর মান যদি বেশি হয় তাহলে লবণটা অম্লীয়, কেবির মান যদি বেশি হয় তাহলে লবণটা ক্ষারীয়, আর যদি কে এ আর কেবির মান দুটো ইকুয়াল হয় তখন হবে নিরপেক্ষ। এগুলো সামনে বুঝতে পারবা, সো পেরানোর কোনো দরকার নেই। ওকে, তো আমি ফার্স্টে তোমাদেরকে এই কনসেপ্টটা বোঝাতে চাচ্ছি, যে সবল লবণ তারধর্মী হবে, যে সবল লবণ তারধর্মী হবে। অ্যাসিডটা সবল তাই লবণটা অম্লীয়, এই পরের কেজে ক্ষারটা সবল তাই লবণটা ক্ষারীয়। এখন তারপরে কেজে দুইটাই সবল, যেহেতু দুইটাই সবল তাহলে লবণটা হবে আমাদের নিরপেক্ষ। আর দেখো যদি দুইটাই দুর্বল হয়, ইন দ্যাট কেস এই জিনিসটা ডিফারেন্ট, এটা তোমাদের পরীক্ষা আপাতত আসে না, এটা অ্যাডমিশনে কাজে লাগবে। তারপরেও তোমাদেরকে ভাই শিখাবো, প্যারানোর কোনো দরকার নেই, এটা আমাদের অ্যাডমিশন অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, ওকে, তো আমরা এবার কিছু এক্সাম্পল দেখি। আমরা এখন এখান থেকে কিছু এক্সাম্পল দেখে জিনিসটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, চলো। সবল, দুর্বল, ওকে ওকে, দাঁড়াও এটা একটু এইদিকে নিয়ে আসি।
ওকে চলো, দুইটাই সবল সবল অথবা কি দুইটাই দুর্বল দুর্বল। ওকে চলো, তো এখন কথা হচ্ছে এক্সাম্পল দেখবো কয়েকটা। এখন কথা হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখতে হইবে। ওকে চলো, তো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা এখন বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম ভাইয়া সবল অ্যাসিড, তো সবল অ্যাসিডকে তোমরা সবাই জানো ভাইয়া, আমার সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা সবল অ্যাসিড। তুমি জানো, তুমি জানো হাইড্রোজেন আয়োডাইড আমার একটা সবল অ্যাসিড, তুমি জানো হাইড্রোজেন ক্লোরাইড আমার একটা সবল অ্যাসিড, তুমি জানো নাইট্রিক অ্যাসিড HNO3 আমার একটা সবল অ্যাসিড, তাই না? আমরা মোটামুটি কিন্তু জানি যে এগুলো আমাদের কি সবল অ্যাসিড। কম বেশি তুমি জানো না, জানো। তো আমি সবল অ্যাসিড হিসেবে সাপোজ মনে করো এই তিনটাকেই নিলাম, সবল অ্যাসিড হিসেবে এতগুলো না নিয়ে আমি তিনটাকেই নিলাম। কাকে কাকে নিলাম? আমি সালফিউরিক অ্যাসিডকে নিলাম H2SO4, আমি নাইট্রিক অ্যাসিডকে নিলাম HNO3, আর মনে করো আমি HCl, এই তিনটাকে নিলাম। হ্যাঁ, এখন দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার হিসেবে দেখো, দুর্বল ক্ষার হিসেবে আমি কাকে নিব? দুর্বল ক্ষার সাপোজ আমি অ্যামোনিয়াকে নিতে পারি, অ্যামোনিয়া দুর্বল ক্ষার হিসেবে আমি কাকে নিলাম? আমাদের অ্যামোনিয়াকে নিলাম। ওকে, অথবা আমার মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম, একই কথা। অথবা মনে করো আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম, এগুলো সবই আমাদের আমাদের দুর্বল ক্ষার। এখন তুমি চিন্তা করো, এরা যখন বিক্রিয়া করে, এরা যখন বিক্রিয়া করে, একটা সবল একটা দুর্বল, এরা যখন বিক্রিয়া করে তখন এরা কি তৈরি করবে? এরা কি তৈরি করবে তুমি চিন্তা করো, এরা কিছু লবণ তৈরি করবে। কিরকম? দেখো, অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়া করো, তুমি লবণ পাবা। কি লবণ পাবা? বা অ্যামোনিয়ার সাথে তুমি যদি HCl এর বিক্রিয়া করো তুমি পাবা অ্যামোনিয়াম ক্লোরাইড, এই লবণটা পাবা। দেখো, অ্যামোনিয়া আর HCl এর বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো। অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া করলেও এখানকার অ্যামোনিয়া এখানকার ক্লোরিনের সাথে যাবে, এখানকার হাইড্রোজেন এখানকার OH এর সাথে মিলে পানি বানাবে, কিন্তু লবণ পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক সিমিলারলি তুমি দেখো, অ্যালুমিনিয়ামের সাথে তুমি HCl এর বিক্রিয়া দাও, তুমি পাবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? আবার দেখো, এই নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, তুমি পাবা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। ওকে, আবার অ্যালুমিনিয়ামের সাথে দাও অ্যালুমিনিয়াম নাইট্রেট, হোয়াটএভার। এবার দেখো, সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, তুমি পাবা অ্যামোনিয়াম সালফেট। দেখো, NH4 2SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আর দেখো, অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, এখানকার হাইড্রোজেন এখানকার OH এর সাথে মিলে পানি বানাবে, এখানকার অ্যামোনিয়া এখানকার সালফেটের সাথে যাবে। তো তোমরা জানো অ্যামোনিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী হচ্ছে 2, তো আমরা পাবো অ্যামোনিয়াম সালফেট। তুমি যদি অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়াটা করাও, অ্যালুমিনিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাও, তাহলে তুমি পাবা অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট। বুঝতে পারছো? তাহলে আবার তুমি যদি অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাও, তাহলে তুমি পাবা অ্যালুমিনিয়াম নাইট্রেট AlNO3, নাইট্রেটের যোজনী 1, অ্যালুমিনিয়ামের যোজনী 3। এই যে লবণগুলো আমি লিখলাম তুমি খেয়াল করো, এই প্রত্যেকটা লবণই হচ্ছে আমার অম্লীয় লবণ। এই প্রত্যেকটা লবণই কি লবণ? অম্লীয় লবণ। কেন অম্লীয় লবণ? কারণ এই যে লবণগুলো উৎপন্ন হয়েছে কার কার বিক্রিয়ায়? ভাইয়া, সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ায় হয়েছে। তাই লবণগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে তোমার কি লবণ? অম্লীয় লবণ। এখন আমি তোমাকে বলছি আমার অ্যাসিডটা হচ্ছে দুর্বল, তো দুর্বল অ্যাসিডকে আমি সাপোজ দুইটা অ্যাসিড নিলাম দুর্বল অ্যাসিড হিসাবে, দুর্বল অ্যাসিড হিসাবে আমি দুইটা অ্যাসিড নেই। ইন কেস সাপোজ মনে করো আমি নিলাম, দেখো এইটা একটা দুর্বল অ্যাসিড, তোমরা সবাই জানো CH3COOH। আমাদের যত জৈব অ্যাসিড আছে সকল জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। আবার দেখো এই যে H2CO3, এটাও কিন্তু আমাদের একটা দুর্বল অ্যাসিড। আবার দেখো H3PO4, এটাও কিন্তু আমাদের একটা দুর্বল অ্যাসিড, হোয়াটএভার, এটা বাদ দিই আমি। হ্যাঁ, ওকে, এই দুটো আমাদের হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন সবল ক্ষার, সবল ক্ষার কারা? সবল ক্ষারকে দেখো, আমরা দুর্বল ক্ষারের এক্সাম্পল দেখছি আগের পেজে। দেখো, আমরা দুর্বল ক্ষার দেখি অ্যামোনিয়া, PH3, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে দুর্বল ক্ষার। তাহলে এগুলা বাদে বাকি যা আছে সব কি ক্ষার?
এগুলা বাদে বাকি যা সব কি ক্ষার? সবল ক্ষার। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলা কি ধরনের ক্ষার? এগুলা সব আমাদের সবল ক্ষার। তাহলে এখন তুমি দেখো তো, এই সোডিয়াম এর সাথে এটা বিক্রিয়া করলো, সোডিয়ামের সাথে জৈব অ্যাসিড বিক্রিয়া করলো, তাহলে তুমি এখানে কি পাবা? তুমি এখানে পাবা CH3COO। একটু সবাই খেয়াল করো, এই যে এখানকার হাইড্রোজেন এখানকার OH এর সাথে মিলে পানি আকারে বের হয়ে যায়, তাহলে এই জায়গায় গিয়ে সোডিয়াম বসবে, CH3COON। তারপরে তুমি কি পাবো? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিলে CH3COOK। এই যে এগুলো সব কি লবণ? এগুলো সব ক্ষারীয় লবণ। এই সোডিয়ামের সাথে তুমি যখন কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া দিবা, তুমি কি পাবা? সোডিয়াম কার্বনেট, Na2CO3। একদম সিম্পল বিক্রিয়া। এখানকার সোডিয়াম এখানকার কার্বনেটের সাথে, এখানকার হাইড্রোক্সিল এখানকার হাইড্রোজেনের সাথে, তাহলে হাইড্রোজেন এটা মিলে পানি বানাবে। প্রশমন বিক্রিয়া, ছোটবেলায় পড়ছো না, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া হয়। হ্যাঁ, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, লবণ আর পানি পাওয়া যায়, এটাকে প্রশমন বিক্রিয়া বলে, এটা প্রশমন বিক্রিয়া। পটাশিয়ামের সাথে কার্বনেট কি তৈরি করবে? পটাশিয়াম কার্বনেট, K2CO3। দেখো এই যে লবণগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কি লবণ? এগুলো সব আমাদের ক্ষারীয় লবণ। এগুলো সব কি লবণ ভাইয়া? এগুলো সব আমাদের ক্ষারীয় লবণ। তাহলে দেখো কোন লবণগুলা ক্ষারীয়? দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়া যে লবণগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের ক্ষারীয় লবণ। কোনগুলো অম্লীয় লবণ? সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়া যে লবণগুলো পাওয়া যায় সেগুলোকে বলে আমরা অম্লীয় লবণ। এবার তুমি চিন্তা করো, এখন যদি দুইটাই সবল সবল হয়, তাহলে কি হবে? তো চলো আমরা এক্সাম্পল দেই। সবল অ্যাসিড হিসেবে আমরা কাকে কাকে জেনে চিনি? মোটামুটি এই তিনটা দিয়ে এক্সাম্পল দিলাম, সালফিউরিক অ্যাসিড, তারপরে HCl, তারপরে দিলাম আমরা নাইট্রিক অ্যাসিড, তাই না? সবল ক্ষার হিসেবে জানি আমরা কাকে কাকে দেখলাম, যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, আর আমরা কাকে দেখলাম? পটাশিয়াম। মোটামুটি এই দুইটা দিয়ে আমরা দেখলাম। তাহলে এখন আমি যদি এখান থেকে এক্সাম্পল দেই, এক্সাম্পলগুলো আমাদের কেমন হবে তুমি একটু চিন্তা করে দেখো তো। ভাই দেখো, এখানকার সোডিয়াম এখানকার সালফেট, আমি কি পাবো? সোডিয়াম সালফেট, Na2SO4। এই সোডিয়াম সালফেট এটা আমাদের একটা নিরপেক্ষ লবণ। এখানকার সোডিয়াম এখানকার ক্লোরিন, তাহলে সোডিয়াম ক্লোরাইড আমার একটা নিরপেক্ষ লবণ। এখানকার সোডিয়াম এখানকার নাইট্রেট, NaNO3, এটা আমাদের একটা নিরপেক্ষ লবণ। ঠিক সিমিলারলি পটাশিয়ামের থ্রুতে যদি আমি করি, আমার এখানে আসবে K2SO4, এটা আমাদের একটা নিরপেক্ষ লবণ। পটাশিয়াম ক্লোরাইড নিরপেক্ষ লবণ, পটাশিয়াম নাইট্রেট আমাদের নিরপেক্ষ লবণ। আশা করি তোমরা বুঝছো সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড এগুলো কেন নিরপেক্ষ লবণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অম্লীয় লবণ। তোমার পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে, বুঝতে পারছো? পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে যে ভাই কিভাবে, কোনটা কি ধরনের লবণ, MCQতে আসে। নিচের কোন লবণটি অম্লীয়, নিচের কোনটি ক্ষারীয় লবণ। ওকে, এবার আসো দুর্বল। এখন দুইটাই যদি দুর্বল হয়, তো আমি একটা দুর্বল অ্যাসিড নিলাম, CH3COOH, এটা আমাদের একটা দুর্বল অ্যাসিড। আবার দেখো H2CO3, এটাও আমাদের একটা দুর্বল অ্যাসিড। দুর্বল ক্ষারকে সাপোজ মনে করো আমি অ্যামোনিয়াকে দুর্বল ক্ষার হিসেবে নিলাম, বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম, একই কথা, এই দুইটা আসলে সেম জিনিস। এই অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসলে সেম জিনিস, একই জিনিস, বুঝতে পারছো? অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি সেম জিনিস। তাহলে দেখো এখানকার হাইড্রোজেন এখানকার ওইচের সাথে পানি বানাবে, তাহলে এই অ্যামোনিয়াম আয়নটা সেখানে বসে যাবে। সো তুমি এখানে পাবা CH3COONH4। এই যে লবণটা দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা দুর্বলের লবণ। আবার দেখো এখানকার হাইড্রোজেন এখানকার OH এর সাথে মিলে পানি বানাবে, এখানকার অ্যামোনিয়াম এখানকার কার্বনেটের সাথে যাবে। সো তুমি পাবা অ্যামোনিয়াম কার্বনেটের যোজনী 2 অ্যামোনিয়ামের কাছে, অ্যামোনিয়ামের যোজনী 1 কার্বনেটের কাছে। তাহলে এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের লবণ। এখন এই লবণগুলো তোমার একাডেমিকে আসবে না, এগুলা কি ধরনের লবণ এটা একাডেমিকে তোমাকে জিজ্ঞেস করবে না। কেন করবে না? বিকজ এটা একটা ক্যাচাল আছে, এটা অম্লীয় হইতে পারে, এটা ক্ষারীয় হইতে পারে, এটা নিরপেক্ষ হইতে পারে। ইট উইল ডিপেন্ড অন KNKB অফ দ্যাট অ্যাসিড অ্যান্ড বেস। এখন এই KNKB কি তো জানি না, উইল নো দ্যাট, ডোন্ট ওয়ারি, উইল নো দ্যাট আফটার জাস্ট ইন আওয়ার নেক্সট ক্লাস। ওকে, চিল। সো এই হচ্ছে কাহিনী। আশা করি তোমরা সবাই বুঝছো কোনটা কি ধরনের লবণ। এখন তোমাকে আমি র্যান্ডম একটা লবণ দিয়ে তোমাকে আমি বলবো যে এই লবণটা কি ধরনের লবণ, তুমি ফাইন্ড আউট করো। ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম কার্বনেট একটা কি ধরনের লবণ। ধরো একটা একদম আননোন একটা লবণ দিল,
সোডিয়াম কার্বনেট, এটা সোডিয়াম কার্বনেট তোমরা পাইরা দেবা। ধরো আমি তোমার বললাম, সাপোজ তোমাকে বললাম Na NaHPO4, ওকে, এটা বলো NaH2PO4, এটা কি ধরনের লবণ তোমরা একটু আমাকে বলো দেখি। ওকে, দেখি পারো কিনা, এটা দেখি পারো কিনা, বা 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 আরো সহজ করে দিই। আচ্ছা, এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, আরো সহজ করে দিই। ধরো সোডিয়াম ফ্লুরাইড, এটা আমাদের কি ধরনের লবণ? অম্লীয় লবণ না ক্ষারীয় লবণ? এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন তুমি এই লবণটা কি অম্লীয় লবণ না ক্ষারীয় লবণ, এটা তুমি কিভাবে ফাইন্ড আউট করবা? একটু টেকনিকটা দেখো, বোঝার চেষ্টা করো। একটা প্রথম কাজ হচ্ছে তুমি কি করবা, ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করবা। প্রথম কাজ হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করা। তো তুমি বলো তো তোমার এখানে ক্যাটায়ন কে ভাইয়া? তোমার এখানে ক্যাটায়ন হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন। তোমার এখানে অ্যানায়ন কে ভাইয়া? অ্যানায়ন হচ্ছে তোমার এখানে ফ্লোরাইড আয়ন। দেখো, ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম আয়ন, অ্যানায়ন হচ্ছে কি বলতো? ফ্লোরাইড আয়ন, তাই না? তুমি ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করবা। আলাদা করার পরে একটার সাথে H প্লাস বসাবা, আরেকটার সাথে OH মাইনাস বসাবা। ওকে, নিয়মটা কি? একটার সাথে H প্লাস বসাবা, আরেকটার সাথে OH মাইনাস বসাবা। ওকে, এখন তুমি কোনটার সাথে H প্লাস বসাবা আর কোনটার সাথে OH মাইনাস বসাবা তোমার ইচ্ছা। তুমি চিন্তা করে বলো, তোমার সিক্স সেন্স খাটায় বলো কার সাথে H প্লাস বসানো যায়, কার সাথে OH মাইনাস বসানো যায়। যে কোনো একটা লবণ দেখলে, যে কোনো একটা লবণ তোমাকে দিয়া বলতে পারে এটা কি ধর্মী লবণ। তো এটা ফাইন্ড আউট করার জন্য তোমাকে প্রথম কাজ হচ্ছে তুমি ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করবা। আমি ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করলাম। করার পর এখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একজনের সাথে H প্লাস কে বসাবো, আরেকজনের সাথে OH মাইনাস কে বসাবো। এখন তুমি বলো সোডিয়াম প্লাস এর সাথে কি H প্লাস কে বসানো যাবে? সোডিয়াম প্লাস, এটা একটা ক্যাটায়ন, এর সাথে কি H প্লাস কে বসানো যাবে? অবশ্যই না। তাহলে ক্যাটায়নের সাথে আমরা OH মাইনাস কে বসাবো, অ্যানায়নের সাথে আমরা H কে বসাবো। তো এই জন্য ক্যাটায়নকে বলা হয় ক্ষারীয়মূলক আর অ্যানায়নকে বলা হয় অম্লীয়মূলক। ওকে, তো আমি জাস্ট দেখাচ্ছি জিনিসটা কি করব। আমরা এই ক্যাটায়ন যে আছে, ক্যাটায়নের সাথে আমরা OH মাইনাস কে বসাই দেব অলওয়েজ, ক্যাটায়নের সাথে OH মাইনাস, আর অ্যানায়নের সাথে হাইড্রোজেন, তাহলে HF, অ্যানায়নের সাথে হাইড্রোজেন HF বসানোর পর এবার আমাদের কাজ হচ্ছে এখন এইখান থেকে আইডেন্টিফাই করতে হবে আমাদের যে কোনটা সবল অ্যাসিড আর কোনটা আমাদের দুর্বল অ্যাসিড। এই জায়গা থেকে আমাদের এখন আইডেন্টিফাই করা লাগবে যে এই দুইটার মধ্যে কোনটা সবল এবং কোনটা দুর্বল। এখন তোমরা আমাকে বলো এই দুজনের মধ্যে কে সবল কে দুর্বল, বলো কে সবল কে দুর্বল। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু আমাদের একটা সবল ক্ষার, এটা আমাদের একটা সবল ক্ষার। আর এই যে এইচএফ আমাদের কি বলতো, তোমরাই বলো এটা কি? এটা আমাদের হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। আমি তোমাদেরকে দেখাইছি এটা তোমার একটা দুর্বল অ্যাসিড, হাইড্রো অ্যাসিডের মধ্যে এটা দুর্বল। তাহলে এটা সবল ক্ষার, এটা দুর্বল অ্যাসিড। তাহলে এই যে লবণটা তুমি পাইছো, সবল ক্ষার দুর্বল অ্যাসিডের লবণ, সবল ক্ষার দুর্বল অ্যাসিডের লবণ। তাহলে তুমি বলো তো এইটা আমাদের একটা কি ধরনের লবণ? এখন তোমরা এখান থেকে আমাকে উত্তর দিবা এইটা আমাদের একটা কি ধরনের লবণ। তুমি খেয়াল করো, তুমি কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করে ফেলছো এটা আমাদের একটা সবল ক্ষার দুর্বল অ্যাসিডের লবণ। তাহলে যেহেতু সবল ক্ষার দুর্বল অ্যাসিডের লবণ, তাহলে আমাদের লবণটা কেমন হবে, কি ধর্মী লবণ হবে? যে সবল তার ধর্মী লবণ, সবলকে এখানে ক্ষার, তার মানে আমার লবণটা হবে ক্ষারীয় লবণ। তার মানে সোডিয়াম ফ্লুরাইড একটা ক্ষারীয় লবণ। ওকে, সোডিয়াম ফ্লুরাইড একটা ক্ষারীয় লবণ। সো এইভাবে আমরা ফাইন্ড আউট করব কোন একটা আননোন লবণ যখন আমাকে দিলে সেইটা কি ধর্মী লবণ হবে, লবণটা কি অম্লীয় লবণ হবে নাকি লবণটা ক্ষারীয় লবণ হবে। আমরা কি বলছি ভাইয়া, যে সবল লবণটা তার ধর্মী হয়। এটা নিয়ে কে সবল, ক্ষার সবল, তাহলে লবণটা কি ধর্মী, ক্ষারীয় লবণ। লবণটা কি ধর্মী, ক্ষারীয় লবণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, যদি এতটুকু বুঝতে পারো তাহলে এবার আসো আমরা আমাদের আরেকটা প্রবলেম এখন আমরা সলভ করব। ঠিক আছে,
চলো দেখি আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি কি না। ওকে, আসো আসো দেখি, আসো দেখি আমরা পারি কি না। দেখি 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 দেখি, এই যে ওকে, চলো চলো ভাইয়ারা দেখি। তো আমি ধরো তোমার এবার বললাম, ধরো তোমারে বললাম এরকম আমি, যে ভাই দেখেন, একটু খেয়াল করেন, আপনাকে আমি একটু লবণ দিলাম, আপনাকে আমি লবণ দিয়ে বললাম যে আমার আমার মনে করেন আপনাকে বললাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সালফেট কি ধরনের লবণ, Al2SO4 3। এখন এই যে অ্যালুমিনিয়াম সালফেট, এটা আমাদের কি ধরনের লবণ, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের প্রথম কাজ, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তুমি যেটা করবা, ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করবা। এখান থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নকে তুমি আলাদা করবা। তো তোমার এখানে ক্যাটায়নকে অ্যানায়নকে বলো, তোমার এই জায়গায় ক্যাটায়নকে এবং অ্যানায়নকে, ক্যাটায়নকে এবং অ্যানায়নকে বলো, তুমি বলো ক্যাটায়নকে অ্যানায়নকে। ভাই আমার এই জায়গায়, এই জায়গায় আমার ক্যাটায়ন হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়নকে, অ্যানায়ন হচ্ছে আমাদের সালফেট আয়ন, SO4 2-, সালফেট হচ্ছে আমাদের অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করলাম, করার পর আমরা কি বলছি, ক্যাটায়নের সাথে আমরা অলওয়েজ হাইড্রোক্সিলকে বসাবো, অ্যানায়নের সাথে আমরা অলওয়েজ H+ কে বসাবো, তাই না? অলওয়েজ অলওয়েজ অলওয়েজ, হ্যাঁ, কারণ ক্যাটায়নকে আমরা বলি ক্ষারীয়মূলক। তো এই জায়গাতে হাইড্রোক্সিলকে বসাইলে আমার আসবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যানায়নের সাথে আমরা হাইড্রোজেনকে বসাবো, তো সালফেটের সাথে হাইড্রোজেনকে বসাইলে আসবে H2SO4। বসানোর পর এখন তুমি দেখো, খেয়াল করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তুমি যদি দেখো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা কি ধরনের, একটা কি ধরনের ক্ষার, তোমরা একটু ফাইন্ড আউট করো তো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা কি ধরনের ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড এটা একটা কি ধরনের অ্যাসিড, তোমরা একটু ফাইন্ড আউট করো। দেখো তোমরাই বলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি ধরনের ক্ষার? ভাই এটা আমাদের একটা, এটা আমাদের একটা ভাইয়া দুর্বল ক্ষার। কি ধরনের ক্ষার? এটা আমাদের একটা দুর্বল ক্ষার। সালফিউরিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড? ভাই এটা আমাদের একটা সবল অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা সবল অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের একটা দুর্বল ক্ষার। এখন দেখো, দুর্বল ক্ষার সবল অ্যাসিড, বলো দুর্বল ক্ষার সবল অ্যাসিড। তাহলে এখন তোমরাই আমাকে বলো, দুর্বল ক্ষার সবল অ্যাসিড যদি হয়, আমরা আমার লবণটা কি ধর্মী লবণ হবে? ভাই এটা আমাদের কি ধর্মী লবণ হবে? এখানে লবণটা কি ধর্মী হবে? ভাই ডিপেন্ড করবে কে সবল তার উপর। বলো এখানে কে সবল? অ্যাসিডটা সবল। কে সবল? অ্যাসিডটা সবল। দুর্বল ক্ষার সবল অ্যাসিড, কে সবল? অ্যাসিড সবল। যেহেতু অ্যাসিডটা সবল, তাহলে এটা আমাদের কি ধরনের লবণ হবে বলো তো ভাইয়া? এটা হবে আমাদের অম্লীয় লবণ। কি লবণ? অম্লীয় লবণ। তার মানে অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে আমাদের একটা অম্লীয় লবণ। ওকে, অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে আমাদের একটা অম্লীয় লবণ। অম্লীয় লবণ, গুড। এই যে সবাই বুঝে গেছে, অম্লীয় লবণ, অম্লীয় লবণ, অম্লীয় লবণ, জোস। এই যে বুঝে গেছেন আপনারা সবাই, অম্লীয় লবণ। মাশাআল্লাহ, অস্থির অস্থির অস্থির। ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি কিন্তু আমাদের লবণের প্রকৃতির কনসেপ্ট শিখে গেলাম, যে লবণের প্রকৃতি কেমনে বাইর করতে হয়, কোন লবণটা কি ধর্মী, কেমনে তুমি বাইর করবা। ঠিক আছে, এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, এখন তোমরা সিমিলার একটা কোশ্চেন উত্তর দিবা এবার আবারও। আরে কি হইলো না, এই যে সিমিলার একটা কোশ্চেনের তোমরা এখন উত্তর দিবা। ঠিক আছে, সেটা হচ্ছে, ওকে, এবার তোমরা এবার এখান থেকে উত্তর দাও। এবার তোমরা উত্তর দাও, সোডিয়াম কার্বনেট কি ধরনের লবণ? Na2CO3, এইটা আমাদের কি ধরনের লবণ? ওকে, ফাইন্ড আউট করবা, নিজেরা ফাইন্ড আউট করো তো দেখি, এটা আমাদের কি ধরনের লবণ? সোডিয়াম কার্বনেট কি ধর্মী লবণ? সোডিয়াম কার্বনেট। তাড়াতাড়ি উত্তর দাও, কেমনে করবা? একটা একটা জিনিস আসলে, পরীক্ষা আসলে, সেটা উত্তরটা করতে হয় কেমনে, দেখো। বোর্ড হ্যাং করছে, কিভাবে করবা নিজেরা করো। এই যে কি করতে হবে, ফার্স্টে ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করতে হবে। ফার্স্টে ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করতে হবে। তারপর এখানে ক্যাটায়ন কে ভাইয়া? ক্যাটায়ন হচ্ছে আমাদের এখানে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন। অ্যানায়ন কে? অ্যানায়ন হচ্ছে আমাদের কার্বনেট আয়ন, কার্বনেট হচ্ছে আমাদের অ্যানায়ন, তাই
না? এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এগুলার সাথে কি করতে হবে? এগুলার সাথে হচ্ছে এখন আমার এক জায়গায় এইচ কে বসাইতে হবে, আরেক জায়গায় আমার ওএইচ কে বসাইতে হবে। আমরা জানি ক্যাটায়নের সাথে আমরা সবসময় ওএইচ মাইনাস কে বসাবো, অ্যানায়নের সাথে সবসময় আমরা হচ্ছে এই হাইড্রোজেনকে বসাবো। তো বসানোর পর এবার আমি দুইটা অ্যাসিড ক্ষার পেয়ে গেলাম। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমার একটা কি ধরনের ক্ষার আমরা জানি, সালফিউরিক H2CO, কার্বনিক অ্যাসিড আমাদের কি ধরনের অ্যাসিড এটাও আমরা জানি। সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের একটা কি ধরনের ক্ষার, এটা আমাদের হচ্ছে একটা সবল ক্ষার। কি ক্ষার? সবল ক্ষার। কার্বনিক অ্যাসিড এটা আমাদের একটা কি ধরনের অ্যাসিড, বা এটা আমাদের একটা দুর্বল অ্যাসিড। তাহলে সবল ক্ষার, দুর্বল অ্যাসিড, সবল ক্ষার, দুর্বল অ্যাসিডের কোশ্চেন। তাহলে এখন তোমরা আমাকে বলো সবল ক্ষার, দুর্বল অ্যাসিড, তাহলে এটা আমাদের একটা কি ধরনের, এটা আমাদের একটা কি ধরনের লবণ? সবল ক্ষার, দুর্বল অ্যাসিড। ভাই যে সবল তার ধর্মী লবণ, কি ধর্মী লবণ? ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণ। সো কোনো একটা লবণ দেখে তোমার মুখস্থ করার দরকার নাই। তোমরা অনেকেই আমি জানি এই চারটারে মুখস্থ করে ফেলবা, ইটস নট লাইক দ্যাট। তোমাকে এটা মুখস্থ করার দরকার নাই। তুমি যদি খালি জানো কোনগুলা সবল অ্যাসিড, কোনগুলা দুর্বল ক্ষার, যদি খালি এই কনসেপ্টটুকু যদি তুমি জানো, তাহলে তোমার যে কোনো লবণ দেখে তুমি ক্যাটায়ন অ্যানায়নে ডিভাইড করে তুমি কিন্তু অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবা যে কোনটা কি ধরনের লবণ, কোনটা কি ধরনের লবণ। ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এইটুকু যদি তোমরা বুঝতে পারো, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমরা খালি এইটা উত্তর দিবা, জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট একটা কি ধরনের লবণ? জিঙ্ক সালফেট এটা আমাদের একটা কি ধরনের লবণ? তোমরা জাস্ট একটু উত্তর দাও, জিঙ্ক সালফেট কি ধরনের লবণ? এটা উত্তর দিলেই আমাদের ক্লাসটা শেষ। আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত শিখবো। নেক্সট ক্লাসে আমরা বিয়োজন ধ্রুবক নিয়ে আলোচনা করব। জাস্ট এতটুকুই, তোমরা আমাকে জাস্ট খালি এখন ওটা উত্তর দিবা, ভাই জিঙ্ক সালফেট কি ধরনের লবণ? জিঙ্ক সালফেট কি ধরনের লবণ? বলো, তাড়াতাড়ি বলো, জিঙ্ক সালফেট কি ধরনের লবণ? কি? অম্লীয়, অ্যাসিডিক, অম্লীয়, অম্লীয়, অস্থির। গুড, গুড, সেরা। ওয়াও। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার হয়েছে। ওয়াও, অম্লীয়। সো নিজেরা ট্রাই করবে এভাবে, ঠিক আছে? তো আজকে আমরা অ্যাসিড ক্ষার মতবাদ নিয়ে আলোচনা অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা নিয়ে আলোচনা করলাম, কিভাবে বের করা বুঝলাম, এবং এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের আজান দিচ্ছে, আমরা এখন সবাই নামাজে যাব। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই টিল দেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়।